জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যে লাইভটা শুরু করতে যাচ্ছিলাম, টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের লাইভটা আমরা যথাসময়ে শুরু করতে পারিনি। আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা আজকে কোন বিষয়ে আলোকপাত করব এবং আমাদের সঙ্গে কোন অতিথি থাকবেন। আসলে জি। জি জি, আমাদের কথা এবং সব কিছু যদি ঠিক থাকে, কেউ একজন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা মূল অনুষ্ঠানে যাব। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমি দক্ষিণ কোরিয়া থেকে আমি ইলিয়াস হোসেন বলছি। এই মুহূর্তে যারা শোটি দেখছেন কিংবা আরও পরে দেখবেন, অথবা সময় সুযোগ পরে আরেকটু পরে দেখবেন, অথবা লাইভটি শেষ হওয়ার পরে আপনারা দেখবেন, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বটা আমরা সাজিয়েছি দক্ষিণ কোরিয়া কিভাবে যাওয়া যায় বা আসা যায় এই প্রশ্নকে সামনে রেখে। আর আজকের এই পর্বে আমাদের সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ, প্রিয় মানুষ, জনাব মোহাম্মদ মিনাউর রহমান। তিনি প্রচার সম্পাদক ইপিএস বাংলা কমিউনিটি, দক্ষিণ কোরিয়ার। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা যে আলোচনাটি করব, আমরা ধারাবাহিকভাবে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে প্রশ্ন করে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আমাদের যতগুলো প্রশ্ন আপনাদের মনে আছে এবং যে প্রশ্নগুলো কমন প্রশ্ন, এই কমন প্রশ্নগুলো বা যে যে প্রশ্নগুলো সবারই জানা দরকার, সেই প্রশ্নগুলো আমরা আমাদের সম্মানিত অতিথিকে করার পরে আপনাদেরকে আমরা সুযোগ দিব। আমাদের কমেন্ট বক্সে যেই লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে সেটাতে প্রবেশ করতে পারেন। আর যদি সেটাতে মনে করেন যে আপনারা প্রবেশ করতে কোনো রকম অসুবিধা বোধ করেন, তাহলে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে করলে আমরা আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে সেটা উপস্থাপন করে জবাব দেওয়ার চেষ্টা করব। জি, জনাব মিনাউর রহমান ভাই, আপনাকে স্বাগতম আজকে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। শত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, মিনাউর রহমান ভাই, কেমন আছেন? জি, আছে আলহামদুলিল্লাহ। ইলিয়াস ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনার একটা মহৎ উদ্যোগ এবং আপনি আমাকে ডেকেছেন এখানে। আমি অনেক খুশি এই অনুষ্ঠানটায় আসতে পেরে। আসলে ভাই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হলো আমাদের বাংলাদেশিরা বিভিন্ন দেশে যখন যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, তারা কোনো রকম সঠিক কোনো পথ খুঁজে পায় না। মূলত তারা প্রতারণার শিকার হয়, যার কারণে আমাদের এই উদ্যোগটা নেওয়া। আমরা বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করব, সেই দেশে কিভাবে যাওয়া যায়, কিভাবে সেখানে বসবাস করা যায়, কিভাবে সেখানে সেই দেশের বেতন কত, সেখানে থাকা খাওয়ার পরিবেশ কি, A to Z। তো সেই সিরিজ আকারে আজকে আমরা সাজিয়েছি দক্ষিণ কোরিয়ার বিষয়টা নিয়ে। আপনি তো দক্ষিণ কোরিয়াতে ফ্যামিলি নিয়ে থাকেন, তো ভাই আপনার সঙ্গে যেহেতু আজকে আমরা লাইভটা 10 মিনিট পরে শুরু করে ফেলেছি, তো এই জন্য আর আমরা কোনো রকম বাড়তি কোনো আলোচনায় না গিয়ে মূল আলোচনায় যাই। তো প্রথমে আপনার থেকে জানতে চাই, আপনি কবে এবং কিভাবে দক্ষিণ কোরিয়া আসেন, আর শুরুর অভিজ্ঞতাটা কেমন ছিল, বর্তমানে আপনি কোন স্ট্যাটাসে দক্ষিণ কোরিয়াতে বসবাস করছেন? আচ্ছা, ধন্যবাদ। আমি 2017 সালের নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় আছি। তো আমি আসলে ইপিএস সিস্টেম, যে বাংলাদেশের যে সরকারি সিস্টেম আছে, বহিসেল যেটা, উনা ওই বহির্শেল প্রতিষ্ঠানের মাধ্যমেই আমি দক্ষিণ কোরিয়ায় আছি। লটারি সে সময় যে প্রতি বছর আসলে বহির্শেল থেকে লটারি ঘোষণা করা হয় এবং ভাষা পরীক্ষা দেওয়া লাগে। এবং ওই পরীক্ষাতে যারা পাস করতে পারে, 2-3 স্টেজে, একবার লিখিত পরীক্ষা এমসিকিউ, পরে আবার মনে করেন স্কিল টেস্ট পরীক্ষা, এইভাবে করার পরে আপনি ফাইনাল স্টেজে বাংলাদেশ করে। তো আমি একটু ইপিএস সিস্টেম যদি একটু বলি, এটাকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বলা হয়। দক্ষিণ কোরিয়ার সরকার এবং বাংলাদেশের সরকারের মধ্যে চুক্তি, যে আপনার বাংলাদেশ থেকে আপনার অদক্ষ শ্রমিক দক্ষিণ কোরিয়ায় নিবে। দক্ষ না, এগুলো কিন্তু অদক্ষ শ্রমিক। তো এটার অংশ হিসেবে তারা শুধু শর্ত দেয় যেন কোরিয়ান ভাষা এবং কিছুটা কোরিয়ান সংস্কৃতি দেশ থেকে শিখে আছে। সেই জন্য প্রতি বছর কতজন লোক নিবে ইনারা কোটা ধার্য করে, শুধু বাংলাদেশ না, 16টা দেশের ক্ষেত্রে। এবং ওখান থেকে বাংলাদেশ নির্দিষ্ট কোটা পায়। এবং এই কোটার ভিত্তিতে বাংলাদেশে এই যে পরীক্ষা, আপনার
কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হয় এবং পরীক্ষা দিতে হয় এমসিকিউ। ওখানে পাস করলে আবার দ্বিতীয় স্টেজে স্কিল টেস্ট, আপনি শারীরিকভাবে ফিট কিনা এইরকম। তো এটা ন্যূনতম আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি। আপনি যদি এসএসসি পাস হন এবং 18 বছরের অধিক হন এবং আপনার একটা পাসপোর্ট থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ভাষা শিক্ষার মাধ্যমে। তো এইভাবে আমিও ঠিক এইভাবে আসি দক্ষিণ কোরিয়ায় 2017 সালে। এবং এখানে সুযোগ আছে যে, যদিও বা এটা 2 টার্মে একবার 4 বছর 10 মাস করে আপনি সর্বোচ্চ থাকার সুযোগ পাবেন, কিন্তু এখন সরকার, আপনি এই ভিসা থেকে আপনি তো অদক্ষ হিসেবে এসেছেন, কিন্তু কি আপনি এখানে থাকলেন, কাজ শিখলেন এবং এটাকে আপনি চাইলে আপনি দক্ষতা অর্জন করলেন, আপনি কিন্তু এখন দক্ষ। তখন আপনাকে এখন দক্ষিণ কোরিয়া সরকার সুযোগ দিচ্ছে যে অদক্ষ থেকে আপনার ভিসাটাকে চেঞ্জ করে আপনি দক্ষ ভিসায় যেতে পারবেন, যেটাকে E7 ক্যাটাগরি বলা হয়। এবং কিন্তু আপনি যখন আসবেন ওটাকে E9 ক্যাটাগরি বলা হয়, অদক্ষ শ্রমিক। তো আমিও যেহেতু প্রায় এখন কোরিয়াতে 8 বছর আমার কাছাকাছি বা 8 বছর, তো আমিও আলহামদুলিল্লাহ অনেক আগেই এটা চেঞ্জ করেছি। এবং আমি বর্তমানে ফ্যামিলি সহ কোরিয়ায় আছি 7 ভিসায়। তবে আমি এবার একটু, যেটা রেসিডেন্স ভিসা বলা হয় কোরিয়াতে, ওটার প্রস্তুতিতে আছে। ইনশাআল্লাহ হয়তো সামনে 2-1 মাসের মধ্যে বোঝা যাবে। আপনার দুঃখিত, আপনার সাউন্ড বোঝা যাচ্ছে না ইলিয়াস ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ জি ভাইজান, আপনাকে আমরা আশা করি আপনি রেসিডেন্ট কার্ডও পেয়ে যাবেন। তো ভাইজান, আমরা ইপিএস সেই ইপিএস এর মাধ্যমে কিভাবে আসা যায় এটা আপনার থেকে মোটামুটি সংক্ষিপ্ত হলেও বিস্তারিত জানতে পেরেছি। ইপিএস ছাড়াও বাংলাদেশ থেকে কি কোরিয়াতে আর অন্য কোনো মাধ্যমে ওয়ার্ক পারমিটে কি কোরিয়াতে আসার কোনো সুযোগ আছে? আসলে আগে ইপিএস সিস্টেমের আগে কিন্তু এরকম একটা সিস্টেম ছিল যে থাইল্যান্ডে জি। এসে ওখানে দালালের মাধ্যমে কোরিয়া ঢোকা যেত, ওই রকম ওয়ার্ক পারমিট ছিল। কিন্তু 2008 সাল তারপরে বা 12 সাল থেকে আসলে ইপিএস টা চালু হয়। হুম। তো সেই সেই থেকে আসলে ওয়ার্ক পারমিট বলতে এই ইপিএস সিস্টেমটা সব থেকে সহজ, সরকারি খরচায় আপনি মাত্র 1 লক্ষ টাকা খরচ করে, আনুষঙ্গিক বাদ দিলাম, এটা সরকারি আপনার ফিস, এর বাইরে আপনি ভাষা শিখবেন বা অনেক কিছু করবেন, ওগুলোতে আরো অনেক টাকা খরচ হয়। কিন্তু যেটা সরকারি ফিস ওটা 1 লাখ টাকা ধরে রাখেন, 1 লাখ টাকার কমই, কিন্তু তাও আপনি ধরেন যে 1 লাখ টাকা। তো এর মাধ্যমে আসতে পারবেন। কিন্তু আসলে কোরিয়াতে প্রায় 40-এর অধিক ভিসা আছে, 40-এর অধিক রকম। আম, ধরেন যে এর মধ্যে বিজনেস ভিসা আছে, গবেষণা ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে। তবে যদি আপনি ওয়ার্কিং ভিসার কথা বলতে চান, তাহলে হয় আপনি অদক্ষ হিসাবে এই যে E9 ভিসায় আমরা যেভাবে এসেছি, আপনি ভাষা শেখার মাধ্যমে, অথবা দ্বিতীয় স্কিল ক্যাটাগরিতে আমরা যে ভিসা এখন ট্রান্সফার হয়েছি E7। তো এই E7 ভিসা নিয়ে আসা যায় কোরিয়াতে। এটা আজকের না, এটা অনেক আগে থেকেই আছে, অনেক আগে থেকে, ইপিএস সিস্টেমের আগে থেকেও এগুলো আছে, আসা যায়। বা ইপিএস সিস্টেম চালুর পর থেকেও E7 অন ভিসায় দক্ষ যে কোনো কাজের, ওরা যদি কোরিয়া থেকে অফার লেটার নিতে পারে, তো যে কেউ আসতে পারে। একেও আসলে আপনি যদি সংক্ষিপ্তভাবে একটু বলতেন, যেহেতু আমাদের ইপিএস সিস্টেমটা একটু মনে হচ্ছে যে একটু স্লো। তো আর যদি আপনি যে অন্য যে মাধ্যমে আসা যায় সেই মাধ্যমগুলো কিন্তু ধরে ধরে যদি একটু টাচ দিয়ে রাখতেন যে এইভাবে এইভাবে আসা যায়, আচ্ছা, তাহলে আমার মনে হয়। আমি যেটা প্রচলিত সেটা বলি। যেমন E7 1 আছে, যেটা আপনার দক্ষ ক্যাটাগরির ভিসা। আপনি যদি কোনো কাজের উপর দক্ষ হন, সেটা ওয়েল্ডিং হোক বা যে কোনো সেক্টর হোক, এবং কোরিয়ার সেম কোম্পানি, সেম ক্যাটাগরি কোনো একটা কোম্পানি থেকে আপনি অফার লেটার কোনোভাবে ম্যানেজ করেছেন, হ্যাঁ, এবং আপনি আপনার এই যে দক্ষতা সকল প্রমাণ সাবমিট করার পরে এখান থেকে নিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশে, এবং ভিসা হবে। এবং এইরকম অনেক আছে কোরিয়াতে, অনেক। তারপর ধরেন যে E7 2 আছে, E7 3 যেটা বর্তমানে ওয়েল্ডিং ভিসা বলা হচ্ছে, এবং বাংলাদেশ থেকে অলরেডি অনেক মানুষ এসছে যারা স্পেশাল ভাবে ওয়েল্ডিং এ দক্ষ, সেটা হোক সিঙ্গাপুরে বা বাংলাদেশে শিখেছে। এইরকম গুলাও কিন্তু আসলে E7 3 ভিসায় আসতে পারছে। কিন্তু E7 4 যারা অলরেডি E9 এ আছে, ওই যে লটারির মাধ্যমে এসেছে, এরা চেঞ্জ করে এটা E7 4 করেছে। আসলে E7 4 আসার বুদ্ধি নাই, কিন্তু ওই যে E7 1 2 3 এগুলোতে কিন্তু আপনি আসতে পারবেন। হ্যালো। জি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইপিএস ছাড়াও আমরা অন্য কোনো মাধ্যমে আসতে পারি। ইদানিং শোনা যাচ্ছে ভাইজান, E7-এ যে জাহাজ শিল্পে আসে, এটা কিভাবে, বা এটা কি অ্যাভেলেবেল কিনা? না, এটা অ্যাভেলেবল বলতে কোরিয়া তো জানেন যে জাহাজ শিল্পের জন্য বিখ্যাত পৃথিবীতে, হ্যাঁ। তো এখানে দক্ষ শ্রমিকের অনেক
অভাব আছে। আগে E7 অন ভিসায় পৃথিবীর সব জায়গা থেকে এখানে আসতো। তো বাংলাদেশিদের জন্য বা ইদানিং, শুধু বাংলাদেশি না, ইদানিং এই শিল্পটাকে উন্নত করার জন্য E7 3 ক্যাটাগরি বানানো হয়েছে এবং এইটার মাধ্যমে মালিকেরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে লোক রিক্রুট করে। হ্যাঁ, তো আপনার যদি অভিজ্ঞতা থাকে ওখানে, এখান থেকে কোম্পানির লোক গিয়ে ওখানে আপনাদের পরীক্ষা নিয়ে যদি ওরা সিলেক্ট করে তারপর ভিসার আবেদন করা হয়। কিছু ভিসার আবেদন এইরকম আছে যে এখানে আবেদন করা হয় ইমিগ্রেশনে, এবং এই যে নাম্বার, একটা ভিসা ইস্যুয়েন্স নাম্বার দেওয়া হয়, ওটা ওদের দেওয়া হয় এবং ওরা ওটা এম্বাসিতে শো করলে ওদের ভিসাটা ইস্যু করে দেয় সহজে। জি 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 জি। তার মানে আমরা ইপিএস ছাড়াও এভাবে আসতে পারি, তবে সেটা আমাদের জেনে বুঝে আসা উচিত। কারণ এর আগে আমরা সে জাহাজ শিল্পে যারা আসছেন তারা বিভিন্ন এম্বাসির মাধ্যমে আসছেন এবং আমরা অনেক অনিয়মের কথাও শুনতে পেয়েছি। তো অবশ্যই আমার মনে হয় জেনে বুঝে এবং ভালোভাবে দেখে শুনে আসা উচিত। তো জি জি ভাইয়া, অবশ্যই, কারণ আপনি ইপিএস এ আসলে কিন্তু সরকারি খরচায়, কিন্তু রাইট ওগুলো কিন্তু রাইট। ব্যক্তিগত, সেটা ওটা হতে পারে। আমরা এরকমও শুনেছি যে 15, 16, 20 লাখও থেকে গেছে এরকম। তাই আসলে এটা রাইট অনেক রাইট। এক্সপেন্সিভ, তাই এইসব রাইট। লাইনে আবার ধরেন লোক লাগবে 10 জন, জি জি ওখানে আবেদন করেছে মনে করেন 200 জন, জি জি। ওদের তো প্রাথমিকভাবে একটা টাকা আটকে গেছে। তো জি ওই লাইনে কিন্তু নিরাপদ না, আসা যায় তবে নিরাপদ না, তবে ইপিএস টা নিরাপদ সিস্টেম। ইপিএসটা পরিপূর্ণই নিরাপদ এবং এটা এটা আসার যে অফিসটা, এটার নাম কি বাংলাদেশে? এটা বইয়েছিল অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা শুধু দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমরা ছোট্ট ছোট্ট একটা অনুরোধ করি, সেটা হচ্ছে হলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এইমাত্র আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো যে দক্ষিণ কোরিয়াতে কোন কোন মাধ্যমে আসা যায়। সেটা হচ্ছে হলো জনাব মিনাহুর রহমান ব্যাখ্যা করেছেন যে ইপিএস এর মাধ্যমে আসা যায় এবং E7 সরাসরি E7 ভিসাও আসা যায় এবং E7 ভিসা কি E9 ভিসা কি উনি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন। আমরা আশা করি আপনারা উপকৃত হবেন। তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আপনারা শুধু নিজেরাই জানবেন না, অন্যকে জানার জন্য আমাদের এই লাইভ শোটি শো করে দিবেন যেন অন্যরা উপকৃত হয়। আমাদের আচ্ছা, মূল আমি উদ্দেশ্যই একটু অ্যাড জি করি। এখন জি 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 বর্তমানে এই দুইটা ক্যাটাগরির বাইরে বাংলাদেশে যে জিনিসটা বেশি চলছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। এমনকি জি 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 আইএলটিএস বা কোনো ল্যাঙ্গুয়েজ, মানে কোরিয়ান ভাষা ছাড়াই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা যাচ্ছে, এটা সত্যি কথা। জি কেউ এখানে এসে ভাষাটা শিখে সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, কিন্তু এখানে অনেকগুলো প্রতারণা অলরেডি প্রমাণিত হয়েছে। জি জি যেমন আহ, অনেক টাকা ওখান থেকে প্রায় $10,000 লাগছে এরকম। তো আপনার কি দরকার এখানে $10,000 দিয়ে আপনি এসে শুধু ভাষা শিখলেন? হ্যাঁ, তবে জি এখানে জি আরো একটা সমস্যা হচ্ছে কি, এরকম যেখানে এসে ওরা ভর্তি করে দিয়ে ছেড়ে দিচ্ছে জি জি ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে, যে D2 তে মানে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে হবে, অনেককে হেল্প করছে না। আবার অনেকে বাংলাদেশে প্রতারিত হচ্ছে যে আমি হয়তোবা কোরিয়াতে কোনো রকম পৌঁছিতে পারলেই হয়তোবা সব শেষ, কিন্তু আসলে না, এটা কিন্তু শুরু। কারণ আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কাজের পারমিশন থাকে না, এবং স্টুডেন্ট ভিসাও অনেক ক্ষেত্রে প্রথম 6 মাস কাজের পারমিশন থাকে না। তাই জি আপনার জি উদ্দেশ্য যে আমি যেতে পারলে ইনকাম করতে পারবো এটা না, কারণ কোরিয়াতে কিন্তু অনেক হ্যান্ডসাম স্যালারি, আমরা জানি কোরিয়াতে জি প্রায় জি বাংলা টাকা এখন এদের বেসিকই প্রায় 1,80,000 টাকার মতো। হ্যাঁ, তাই অনেকেই জি জি লোভনীয় কথা শুনে এভাবে চলে জি আসে, আমরা আসলে জি জেনে আসা উচিত আমার মনে হয়। জি জি। তো আমার মনে হয় যেটা স্টুডেন্ট বিষয়ের কথা যেহেতু আপনি তুলছেন, তো সেই হিসাবে আমার মনে হয় যারা প্রকৃত স্টুডেন্ট তারাই মনে হয় আসা উচিত। না হলে স্টুডেন্ট সেজে এসে এখানে সে ডাইভার্ট হয়ে যাওয়া, এটা আমাদের দেশের জন্য দিন দিন একটা অন্যরকম নেগেটিভ হ্যাঁ, এটা ওরা দিকে রাজনৈতিক যাচ্ছে। আশ্রয় নিচ্ছে, এটা দেশের জন্য খুবই খারাপ। জি জি। এবং এবং ওনার একার জন্য অদূর ভবিষ্যতে আমাদের 10 জনের ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমার মনে হয় সেটা হচ্ছিল আপনি স্টুডেন্ট হিসেবে আসেন, স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জবও পাবেন এবং আপনি ক্যারিয়ার করতে পারবেন। জি ভাই, এভাবে না যদি বিষয়টা। জি জি জি, এখানে যদি আবার এরা ধরেন ব্যাচেলার শেষ করে জি এবং কোরিয়ান ভাষাটা ভালো পারে, তারা কিন্তু ভবিষ্যৎ ব্রাইট ওদের জন্য এখানে অনেক। জি 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 ভাই, আমরা আর একটা বিষয় ছিল, আহ, উম, যদি যদিও কোরিয়ার বিষয়টা এখন আসলে অনেকেই শুনলে একটু তাদের যদিও ইপিএস এর আমাদের এখন ভালো সময় যাচ্ছে না, তারপরেও ইনশাল্লাহ আমরা তো জানি যে মানুষের যেমন এক সময়
সুদিন আসে, আবার এক সময় দুর্দিনও যায়, হয়তো আমাদের ইপিএসের এরকম যাচ্ছে। তো তারপরেও যদি কোনো একজন নতুন প্রার্থী কিভাবে প্রস্তুতি নিবে কোরিয়াতে আসার জন্য, তার কি করা উচিত? আচ্ছা, সবার প্রথম উনি যদি এসএসসি পাস থাকে এবং ওনার একটা যদি পাসপোর্ট থাকে, জি। তাহলে সার্কুলার যদি বা বন্ধ আসে, না হলে প্রতি বছর দেখা যায় যে ফেব্রুয়ারির দিকে একটা সার্কুলার হয়, জি। এবং ওই সার্কুলারে উনি রেজিস্ট্রেশন করবেন। হ্যাঁ, জি। এবং পরবর্তীতে লটারি অথবা এরকম সিস্টেম আছে ভাষা পারদর্শী, যে আগে আসলে আগে পাবেন। অর্থাৎ আপনি যদি দ্রুত রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তো আমরা ধরে নিলাম যে আপনি ওভাবে না পেরেছেন, লটারির মাধ্যমে পেরেছেন। ধরেন যে বাংলাদেশকে 10,000 কোটা দিয়েছে, তো বাংলাদেশের 2 লক্ষ প্রার্থী এখানে আবেদন করেছে। এখন ওখান থেকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়, মনে করেন 20,000 জন, জি। এবং আরো 10,000 জনকে ওয়েটিং এ রাখা হয়, বা 5,000 জনকে এরকম। তারপর সিরিয়ালি পরীক্ষা শুরু হয়। জি। তো এই যে আপনার রেজিস্ট্রেশন করা থেকে পরীক্ষার সময়, এটা থেকে প্রায় 1-1.5 মাস সময় পাওয়া যায়। কিন্তু একটা ভাষা শেখা 1-1.5 মাস কোনোভাবেই যথেষ্ট না। যার কারণে যারা কোরিয়ার লাইনে আসতে চান তাদের বলবো যে আপনারা আগে থেকে ভাষা শিখবেন। মনে করেন যে আগামী বছর বা এই বছর যদি সার্কুলার হয়, যদি বা সম্ভাবনা কম, তো ধরেন এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে সার্কুলার, তাহলে কি করতে হবে, আপনাকে এখন থেকেই ভাষাটা শিখতে হবে। হ্যাঁ, রাইট, এটাই রাইট। হচ্ছে আপনার প্রধান কাজ। এবং ভাষাটা পাস হয়ে গেলে পরবর্তী স্টেজ আসবে। সব থেকে গুরুত্বপূর্ণ ভাষা পাস করা, অর্থাৎ ভাষাটা শেখা, কোরিয়ান। তার মানে তার মানে আগে যেমন শুধু লটারির উপরে নির্ভর ছিল, এখন যে ভাষা পারবে সে ডাইরেক্ট পরীক্ষা দিয়ে আসতে পারবে। আর আবার অনেকে, এক কথায় লটারিতে টিকলেও তার ভাষা শিখতে হবে, আর ভাষা যারা পারদর্শী হিসেবে ভর্তি হবে তাদেরও ভাষা শিখতেই হবে, উভয়কে তাদের ভাষা শিখতে হবে। তা আপনার পরামর্শ হলো, যার কোরিয়াতে আসার ইচ্ছা আছে সে যেন আগেই ভাষাটা সে আয়ত্ত করে, বিষয়টা এমন তো ভাইয়া? হ্যাঁ, কারণ আপনার রেজিস্ট্রেশনের পর লটারির পর যে পরীক্ষার ডেট, জি, জি, এটা জি। হয়তো বা 1 মাস বা 1.5 মাস। তো আপনার তো গ্যারেন্টি নাই, হতে পারে আপনি প্রথম দিন আপনি পড়েছেন পরীক্ষার, আপনি সিরিয়ালে প্রথমে পড়েছেন, এরকম তো হতে পারে। এই জন্য আগে থেকে ভাষা শিখা বুদ্ধিমানের কাজ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে কোরিয়া কোন কোন ভিসায় আসা যায় এবং আসার জন্য আপনাকে কি করতে হবে। আসার জন্য আপনাকে অবশ্যই ভাষা শিখতে হবে। আর কোরিয়াতে এখন দুইভাবে সার্কুলার হয়, একটা হচ্ছে হলো কেউ যদি ভাষা আগে থেকে শিখে সে ডাইরেক্ট ভাষা পরীক্ষা দিবে, আর যদি কেউ লটারিতে টিকে তারপরও তার লটারি থেকে টিকলেও তাকে ভাষা শিখতেই হবে। অর্থাৎ কোরিয়া আসার জন্য ভাষাটা শর্ত এবং পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা শর্ত। তো আমি মনে করেন যে একজন নতুন প্রার্থী সে ভাষা শিখলো, উত্তীর্ণ হইল, তার এই টোটাল, অর্থাৎ কোরিয়া সে পরীক্ষায় টিকলে সে আশাটা কি তার নিশ্চয় নিশ্চিত কিনা, আমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, আমি এলিজেবল হয়েছি, এখন আমি কি কোরিয়াতে আসার জন্য কি 100% নিশ্চয়তা আছে যে আমি আসতেই পারবো? না, এটার কোনো নিশ্চয়তা নাই। কারণ আপনি যখন বুয়েসেল এর সার্কুলার দেখবেন, তখন কিন্তু ওখানে উল্লেখ থাকবে যে কোরিয়া কোনোভাবে নিশ্চিত সিস্টেম না। আপনি ভাষা পাস করার পরেও কোরিয়া আসার নিশ্চয়তা বহন করে না, যার কারণে এটাকে আপনাকে ফার্স্ট সাবজেক্ট হিসেবে ধরতে হবে। আপনি রাইট। স্টুডেন্ট, লেখাপড়াটা মনোযোগ দিয়ে চালিয়ে গেলেন, পাশাপাশি শিখছেন। বা আপনি একটা ব্যবসা করছেন, ব্যবসা চালিয়ে গেলেন, এটা পাশাপাশি করছেন। এইভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর শুধু পাসপোর্ট থাকলেই পারবেন এমনটা না, আরো বেশ কিছু শর্ত আছে। যেমন আপনার বয়স 39-এর নিচে হতে হবে, আপনার বাংলাদেশে কোনো পুলিশ মানে ক্রিমিনাল রেকর্ড থাকা লাগবে না, আপনাকে শারীরিক ভাবে ফিট হতে হবে, এই যে কিছু শর্ত আছে। কিন্তু মেন শর্ত ভাষা না পাস না করলে তো কোনোভাবেই সম্ভব না। আর ক্রিমিনাল রেকর্ড থাকলে শুধু কোরিয়া না, অনেক দেশেই যেতে পারবেন না, কারণ এখন প্রায় সব দেশেই পুলিশ ক্লিয়ারেন্স লাগে। এইটা হলো, কিন্তু এটা যেহেতু একদম নিশ্চয়তা বহন করে না, এবং এটা খুবই লেন্থি প্রসেস। আপনার এই যে ভাষা শিখা থেকে শুরু করে আপনি মেন ফাইনাল স্টেজ, যেটাকে রোস্টার বলা হয়, ভাষা শিখার পরে স্কিল টেস্ট আছে, আপনার শারীরিক পরিষ্কার, আপনার শারীরিক শক্তি বা শারীরিক এটাকে পরীক্ষা করবে ওরা, বা আপনার বুদ্ধি পরীক্ষা করবে। এরকম 2টা পরীক্ষার পরে সর্বশেষ স্টেজে আপনাকে মেডিকেল টেস্ট করার পরে আপনি কিন্তু আপনার নাম কোরিয়ার মন্ত্রণালয়ে আসবে, শ্রম মন্ত্রণালয়ের কাছে বা জব সেন্টারদের কাছে। তো এই প্রসেসটা আসতেও কিন্তু আপনার প্রায় 6 থেকে 8 মাস লেগে যেতে পারে। হ্যাঁ, তারপর থেকে শুরু হলো, মনে করেন যে কোরিয়ার কোনো মালিক যদি আপনাকে পছন্দ করে তবেই আপনি আসতে পারবেন, তাছাড়া আসতে পারবেন না। যার কারণে এটা সম্পূর্ণ অনিশ্চিত সিস্টেম। তাই আপনারা এটাকে প্রধান ধরা যাবে না কোনোভাবে। আপনারা যেটা করছেন ওটা চালিয়ে যাবেন, পাশাপাশি ভাষা শিখবেন।
আপনার মাউথ স্পিকার মিউট আছে। কোরিয়ার জি মিনার ভাই, কোরিয়ার মালিক চাইলে এটা আসা যাবে, এই বিষয়টা আপনি একটু স্মরণ রাখবেন, এই বিষয়টা একটু আপনি বিস্তারিত ব্যাখ্যা করবেন, সেই পয়েন্টে আমরা আসবো। তো আচ্ছা ঠিক আছে। একজন একজন যদি মনে করেন যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তারপরে বাদ বাকি যে যেই রিকোয়ারমেন্ট আছে সব কিছুতে তার কমপ্লিট হয়েছে, তার টোটাল কোরিয়াতে যদি মনে করেন সে আসতে পারবে বা আসার মতো তার কোয়ালিটি অর্জন হয়েছে বা যোগ্যতা অর্জন হয়েছে, তাহলে তার কত সময় লাগতে পারে কোরিয়াতে আসতে? দেখেন এটা সম্পূর্ণ মানে বলার মতো কিছু নাই, তবে যদি আপনার ওই যে পরীক্ষার রেজাল্ট, মানে আপনি পরীক্ষা দিলেন এবং রেজাল্ট হওয়ার পরে এই দেশে আপনার নাম রোস্টার যেটাকে বলা হচ্ছে, এক জি বছর প্রথমে পরে আরো এক বছর এক্সটেনশন করে, এই রোস্টার যখন হয়ে যাবেন আপনি, এই প্রসেসটা হতে 8 মাস লাগবে। এরপর যে কোনো দিন আপনার ভিসা আসতে পারে। ভাই ভাই রোস্টার আপনার বলতে কি বছরে বোঝায়? সাধারণত 4 থেকে 5 বার কোরিয়ান, সাধারণত 4 বার মনে করেন, বা 5 বার সর্বোচ্চ, কোরিয়ান ভাই মালিকেরা বা কোনো কোরিয়ান কোম্পানি লোক আবেদনের সুযোগ পায় বছরে, হ্যাঁ। তো এর মধ্যে যে কোনো সময় আপনার ভিসা আসতে পারে। জি জি জি, তার মানে তার মানে আপনি কোরিয়ার জন্য নির্বাচিত হইলেও, যেটা মিনার ভাই বলে গেছেন রোস্টার, অর্থাৎ এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, একজন প্রার্থী যখন সব পরীক্ষাতে উত্তীর্ণ হবে তখন তাকে 1 বছর একটা সময় দেওয়া হয়, যে সময়গুলোতে অর্থাৎ ভিসা ইস্যুর জন্য আপনাকে সিলেক্টেড করা হবে। সে 1 বছর টাইমকে রোস্টার বলে। এই 1 বছরেও যদি আপনার নাম না আসে ভিসা ইস্যুতে, তাহলে আবার পরবর্তীতে আরেক বছর আপনাকে সময় দিবে। টোটাল এইভাবে 2 বছর সময় দিবে। অনেকের হয়তো 2 বছরও লাগতে পারে, আবার অনেকে দেখা যায় 3 মাসের মধ্যেও হতে পারে, আবার অনেকের দেখা যায় 2 বছর পরেও তার সম্ভাবনা নাই। তার মানে আমরা জনাব মিনারবার থেকে আলোচনার মাধ্যমে এটা জানতে পারলাম যে আপনি কোরিয়ার জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন, আপনি পরীক্ষায় পাশও করছেন, তারপরও আপনি নিশ্চিত থাকতে পারবেন না যে আপনি কোরিয়ায় আসতেই পারবেন। এজন্য এটাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে নিয়ে অন্যান্য কাজ স্বাভাবিক গতিতে চালিয়ে যাওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ। তো জি। আরেক ভাই, আমরা আলোচনা করে ফেলছি কোরিয়াতে কোন কোন ভিসা আসা যায়, কোন প্রক্রিয়া আসা যায় এবং কত সময় লাগে, আর এর জন্য আহ, সে কত কেমন কি খরচ হয়, যদি আপনি এটা আচ্ছা, আগেই বলে প্রথমেই ফেলছিলেন। বললাম বুয়েটের জি একটা জি চার্জ থাকে ধরেন 80 থেকে 90 হাজার টাকা, এটা একটু কম বেশি হয়, হ্যাঁ। জি জি সাথে বিমান ভাড়া আছে, মেডিকেলটা আছে, আবার কোয়ারেন্টাইন আছে। তো এই দিকে যদি ধরতে যান তাহলে আমি একটা আনুমানিক যদি ধরি, তো সব মিললে 2 লাখ টাকা হচ্ছে খরচ যাবে আপনার। এর বাইরে আপনি ঢাকা গেলেন, পরীক্ষা দিলেন, ভাষা শিখলেন, এগুলো আমি অ্যাড করছি না। এগুলো আপনি, কারণ এলাকা স্থান ভেদে আলাদা, কোনো এলাকায় 5 হাজার টাকায় ভাষা শিখে যায়, তো কোনো এলাকায় 30 হাজার টাকা লাগে, হ্যাঁ। তো এইরকম আপনারা ধরে রাখবেন, যতই যদি কেউ খুবই চেষ্টা করে খরচ কমানোর বা নিজে নিজে মানে নিজে নিজে ভাষা শিখেছে ইউটিউব বা ফ্রি শিখেছে, তারপরেও ওর 2 লাখ টাকা খরচ হবেই। এটা কোনোভাবেই 2 লাখ টাকা নিচে আসতে পারবে না, 2 লাখ প্লাস হবে। আপনার মাউথ স্পিকার অফ আছে। আসতে পারলে তো আলহামদুলিল্লাহ, 2 লাখ টাকা কোনো ব্যাপার না, কিন্তু আশাটাই হচ্ছিল মেন। তো পরামর্শ এটাই আর কি, যে আসলে যারা আসবেন আপনাদের কাছে অনুরোধ এটাই যে আপনারা কোরিয়ার যদি নির্বাচিত হন কোরিয়ার জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনারা এটাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে নেবেন, কারণ এটাকে অনেকে মেন সাবজেক্ট নিয়ে অনেকে চরম প্যারা নেয় মাথার মধ্যে। হুম। তো এই জন্য আপনাদের প্রতি মিনর ভাইয়েরও পরামর্শ, আমারও পরামর্শ, এটাকে আপনারা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিয়ে যার যার স্বাভাবিক যে কাজগুলো আছে বা যে চাকরিতে থাকেন সে চাকরি করতে থাকেন, এটার জন্য বসে থাকার কোনো যুক্তি নেই। তো আমরা আলোচনা করে ফেললাম একজন প্রার্থী কত সময় লাগবে, কিভাবে আসবে, কোন প্রক্রিয়া। এখন আরেকটা বিষয় হচ্ছিল, আমি সে কোরিয়াতে আসলাম, আমি যারা আসতে পারলো, যারা সৌভাগ্যবান, আসার পরে তারা কোন ধরনের কাজ করে সাধারণত কোরিয়াতে আসার পরে, তারা আসলে কি ধরনের কাজ করে? বর্তমানে বা এখন পর্যন্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে বাংলাদেশের জন্য ধরেন যে প্রধান সেক্টর বলা যায়। পাশাপাশি অন্য কিছু যেমন মৎস্য বা ওয়েল্ডিং, এগুলোতে খুবই নগণ্য। তাই আপনি এখন পর্যন্ত ম্যানুফ্যাকচারিং কাজ, অর্থাৎ কোম্পানির মধ্যে কাজ, সেটা বিভিন্ন রকম হতে পারে, যেমন ওয়েল্ডিং কোম্পানি, কাঠের কোম্পানি, হ্যাঁ, কোরিয়াতে শত শত ফুড ফ্যাক্টরি, টেক্সটাইল শিল্প এইরকম। তো যখন আপনার কোন কোরিয়ান ভাই, যখন আপনাকে, এখানে ছোট্ট একটা প্রশ্ন করি। কোরিয়াতে আপনার জানা আছে নাকি যে টোটাল কতগুলা কোম্পানি আছে? এটা আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম, প্রায় 60 লক্ষের অধিক
কোরিয়াতে কম্পিটিশন জি, এই আরো প্রশ্নটা বেশি আমি হতে পারে। আমি করছি এই উদ্দেশ্যেই যে আমাদের বাংলাদেশি ভাইরা যারা কোরিয়ার জন্য নির্বাচিত হয়ে আছে, তারা চিন্তা করে যে কোম্পানি কি কম না কি না, বেশি কাজের চাহিদা আছে কিনা। পরবর্তী প্রশ্নগুলো করব এই সংশ্লিষ্ট, হুম। এটা আপনাকে জাস্ট একটু জি বলুন তারপরে। তো কাজ এখানে পর্যাপ্ত পরিমাণ কোম্পানি আছে, কিন্তু আসলে বর্তমান অর্থনৈতিক শুধু কোরিয়া না, বিশ্ব একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে অনেক কোম্পানি বিগত প্রায় লক্ষাধিক কোম্পানি বন্ধ হয়ে গেছে। আহ, এই জন্য একটু সমস্যা হচ্ছে, তবে আশা করছি এগুলো কেটে উঠবে। তবে আরো সমস্যা আছে বাংলাদেশিদের ভিসা না হওয়ার, এখানে বেশ কিছু সমস্যা আছে। আপনি পরে প্রশ্ন করলে আমি এগুলোর উত্তর দেবো। জি 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 জি, আমরা ধারাবাহিকভাবে আসবো। কোরিয়াতে আসার পরে যে আমরা কোন ধরনের কাজ করতে পারবো এটাও আমরা জানলাম। কোরিয়াতে আসার পরে ভাই কাজের পরিবেশটা কেমন? যেমন আমরা মিডিল ইস্টে বা অন্যান্য আসলে রাষ্ট্রে যে এটাকে 3D বলা হয়। বুয়েসেল থেকে যখন আপনার হয়, ওরা যা সার্কুলার দেয় ওখানে উল্লেখ করে দেয় 3D। মানে 3D বলতে কি, আসলে 3D কাজ না, এটা আসলে ডিফিকাল্ট, ডার্টি, ডেঞ্জারাস, এই তিনটা ডি এর কে 3D বলা হয়। ওরা কিন্তু উল্লেখই করে 3D। তাই আসলে সত্যি বলতে কোরিয়ান যেগুলো মালিক মনে করেন যে কোরিয়ার মধ্যে শ্রমিক খুঁজে পাচ্ছে না বিভিন্ন কারণে, কাজ ভালো না বা কষ্ট, ধুলাবালি, তখন তারা কিন্তু অনুমতি নিয়ে বিদেশ থেকে কাজ নিয়ে আসে। তারপরেও এখানে যদিও বা কাজে আপনার শরীরে ঝুঁকি থাকে, বা ধরেন যে 50% কোম্পানিতে ঝুঁকি, 50% কোম্পানি ভালো, তারপরেও সমস্যা নাই। আপনার যদি ওই রকম সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে, এখানে অনেক রকম বীমা আছে। তো কাজের পরিবেশ আসলে ভালো মন্দ এটা অন্য দেশের বিবেচনায় করা যাবে না। ইউরোপ আমেরিকার জন্য কোরিয়ার কাজ কিছুটা কষ্টের, কিন্তু ভালো তারপরেও। এক কথায় আমি যেহেতু এখানে আসবোই কাজ করার দুঃখিত। উদ্দেশ্যে, আমি যেহেতু এখানে আমাকে আনবে যেহেতু কাজের উদ্দেশ্যে, অবশ্যই কাজই করতে হবে আমাকে। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছিল ভাই, কোরিয়াতে ওয়ার্কিং টাইম কত ঘন্টা? আসলে সরকারি ভাবে তো 8 ঘন্টা অন্যান্য দেশের মতো। হুম। 5টা থেকে হয়, না সরি, 8টা থেকে 5টা অথবা 9টা থেকে 6টা, এবং মিডিলে 1 ঘন্টা খাবার সময় রেস্ট দেওয়া হয়, খাবার সময় মিললে রেস্ট। কিন্তু বর্তমানে আবার অনেক কোম্পানিতে ওভার টাইমও থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা অথবা 1 ঘন্টা অন্তত পক্ষে। এবং আমি একটু অতিরিক্ত বলে দিচ্ছি যেন প্রশ্ন যায়, কোরিয়াকে কিন্তু সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে আপনার মালিক আপনার থাকা খাওয়া বহন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, মালিকই আপনাকে থাকার জায়গা দেয়, যার কারণে টেনশন হয় না যে আমি কোথায় যে কি থাকবো। এবং ম্যাক্সিমাম কোম্পানিতে খাবার দেয়, যদি আপনি কোরিয়ান খাবার না খেতে পারেন সেক্ষেত্রে সেটার বদলে টাকা দেয়। কিন্তু এই জিনিসটা একটু ধীরে ধীরে কমছে, হয়তোবা আপনাকে থাকতে দিছে মালিক, কিছু টাকা আপনার কাটবে ভাড়া হিসাবে, অথবা অনেক কোম্পানিতে খাবার দিচ্ছে না এরকমও আছে, বা আপনি না খেলে আপনাকে এক্সট্রা টাকা দিবে না এরকমও আছে, তবে ম্যাক্সিমামই দেয়। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আপনি যদিও সংক্ষেপ করে অনেক সুন্দর করে গোছানো উত্তর দিচ্ছেন, আমি আশা করি আমাদের দর্শকরা অনেক উপকার হবে এবং অনেক সুন্দর করে বুঝতে পারবে। তবে আমাদের দর্শকবৃন্দর কাছে একটা অনুরোধ, আপনারা এই লাইভটা শুধু নিজেরাই দেখবেন না, অন্যদেরকেও দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের এই লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন। এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। দেখেন, আমিও কাজ করি কোরিয়াতে, মিনার ভাইও কাজ করেন, আমরা এখানে কেউ বসে থাকি না। তারপরেও এই রাত জেগে আমাদের এখানে এখন অলরেডি প্রায় 11:15 বাজে। তো আমরা আপনাদের জন্য অনুষ্ঠানটা করতেছি শুধুমাত্র আপনাদেরকে আসল তথ্যগুলো জানানোর জন্য। তাই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। তো জি ভাইজান, আমরা যদিও আপনি থাকা খাওয়ার ব্যাপারে একটু টাচ করছেন, আহ, যেহেতু আমিও মুসলমান, আপনি একজন মুসলমান, আমাদের খাবারের ক্ষেত্রে কিছু হালাল হারাম বেঁচে চলতে হয়। তো সেক্ষেত্রে শোনা যায় যে কোরিয়াতে হালাল খাবার একেবারেই নেই। তো যারা মুসলিমরা আসবে তাদের জন্য কি উপায়, মানে আসলে কি তাই যে হালাল খাবার নাই, বা তারা কি আসলে এই স্বাভাবিক কথাটা কিভাবে খাবে? আংশিক সত্য, কিন্তু আসলে একটা সময় ছিল যখন কোরিয়াতে বাংলাদেশিরা বা বিভিন্ন মুসলমানরা খুবই কষ্ট করেছে, কারণ তখন পর্যাপ্ত পরিমাণ হালাল ফুডের দোকান ছিল না, বা ওরকম চালু হয়নি, বা ওরকম মানুষ আসেনি, এই জন্য ওরা খুবই কষ্ট করেছে। কিন্তু বর্তমানে বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে এখানে যে আপনি বাংলাদেশেও যেগুলো কিনে খেতে পারবেন না, কোরিয়াতে পারবেন। কারণ এখানে শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক রকম জিনিস ঢুকে, বা অনেক রকম তো হালাল ফুড শুধু বাংলাদেশি না, এখানে উজবেকিস্তান বলেন, পাকিস্তান বলেন, অনেক
এখন অনেক বেশি সাপ্লাই, যার কারণে এই খাওয়ার সমস্যা একদম নাই। কিন্তু কোম্পানিতে একটা সমস্যা আছে, কিছু কোম্পানিতে আপনাকে নিজে রান্না করে খাবারের ব্যবস্থা করে দিবে না, ওখানে সময় মানে ওখানে ওরকম রান্নার ব্যবস্থাই নাই, যার কারণে ওইসব কোম্পানিতে কোরিয়ান খাবার খেতে হয়। হ্যাঁ, এবং এটা সত্য কথা যে কোরিয়ান আপনার 80% খাবারই হারাম, কারণ এরা শুকুরের মাংস বেশি খায় বেশিরভাগ খাবারে। তবে যদি আপনি বুঝেন যে এই খাবারে নাই, তাহলে আপনি খেতে পারেন। তারপরেও ধরেন যে অনেকে বলে যে এক পাতিলে রান্না করে বা এক জায়গায়, এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, এই সমস্যাটা আছে। এবং এই যে ভিসা ইস্যু বাংলাদেশি না নেওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এটা। জি, আমরা নেগেটিভ বিষয়গুলো নিয়ে আসবো, আমরা ধারাবাহিক আলোচনা করি ইনশাল্লাহ। তো আসলে আপনি অবশ্য আবাসন এবং খাবারের বিষয়টা বলে ফেলছেন, যদি এটা আমার প্রশ্ন ছিল আপনি সুন্দর করে উত্তর দিয়েছেন। আর একটা বিষয় হচ্ছিল যে আমি আসলে কাজ করতেছি তো টাকার জন্যই মূলত। তো আসলে কোরিয়াতে বেতন কেমন, অনেকে অনেকভাবে সে মানে আসলে প্রচার করে, তো তো দেখা যায় বিভিন্ন ফ্যামিলিতে ওইটা আবার পজিটিভ কেউ নেগেটিভ ভাবে নেয়। মূলত কোরিয়ার বেসিক বেতনটা কত, আমি যদি আচ্ছা, একজন প্রবাসী কোরিয়ার হিসেবে। বেসিক বেতন আসলে এটা বাংলাদেশের সাথে তো আপনার এখানে যেহেতু ডলার রেটের আপ ডাউন হয়, যার কারণে অনেক সময় বেশি মনে হয় কম মনে হয়। তবে এখন বর্তমানে যে বেতনটা আছে তাই বাংলাদেশি টাকা প্রায় 1,80,000 টাকা বেসিক, 1,80,000 প্লাস। তবে এখানে কিছু কথা আছে, যেমন আপনি পুরোটা বেতন পেয়েছেন পুরোটা অ্যাকাউন্টে এমনটা না, আপনার স্বাস্থ্য বিমাতে টাকা কাটবে, আপনি এখানে কাজ করেন সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে, তারপর এখানে আপনার ওই যে মালিক আপনার ঘর ভাড়া কাটতে পারে, এইরকম কিন্তু কিছু বাদ আছে। আবার আপনি খরচ করবেন, সবকিছু করবেন, এগুলো নিয়েও বাদ যদি দেন, তারপর আপনি 1.5 লাখ টাকা অনায়াসে সেভ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক আসলে আমাদের জন্য 1.5 লাখ টাকা মাসে সঞ্চয় করে, এটা বিশাল ব্যাপার আর কি। তো আপনি অবশ্য মূল বেতন, বেসিক বেতনটা কত আর তার থেকে কত সঞ্চয় করা করা যাবে এটা আপনি ক্লিয়ার আমি কিন্তু এটা সুন্দরভাবে বেসিকের বললেন। কথা বলেছি, আর যদি যারা ওভার টাইম করে তারা কিন্তু সবকিছু বাদ দিয়েও 2 লাখ, 2.5 লাখ, এমনকি 3 লাখও করতে পারে। সেখানে অনেক বেশি কাজ করা লাগে, ওরা হয়তো প্রতিদিন 10 ঘন্টা 11 ঘন্টা কাজ করে, শনিবার কাজ করে এবং ছুটির দিনও কাজ করে, তারা বেতন কিন্তু 3 লাখ টাকা ইনকাম করে, এটাও কিন্তু সত্য কথা। এশিয়ার মধ্যে মনে হয় আমার মনে হচ্ছে, বা আমার যতদূর জানা তার মধ্যে মানে কোরিয়াতেই বেতনটা বেশি মনে হচ্ছে। কোরিয়ার বেতন বলতে জাপানের বেতন কোরিয়ার থেকে বেশি, কিন্তু ওখানে সেভিংসটা কম। কোরিয়াতে যেহেতু আমি বলেছি যে থাকা খাওয়া মালিক বহন করে, যার কারণে আপনি হিউজ একটা টাকা সেভ করতে পারেন। তার মানে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা মালিকই করে দেয় অধিকাংশ ক্ষেত্রে। আর হচ্ছে হলো বেসিক বেতনটা আমাদের আসলে ডলার ডাটা আপ ডাউন হয়, এই কারণে এখন হিসাবে মিনার ভাই জবাব দিয়েছেন যে 1,80,000 মতো আসে এখন বেসিকটা। আর যার সে আর বাদ বাকিটা নির্ভর করে যার কোম্পানিতে কম বেশি ওভার টাইম সেভাবে বেতনটা হবে আর কি, অর্থাৎ কম বেশি হবে। আহ, ভাই একটা বিষয় মোটামুটি আমরা সক্ষম ধারণা পেয়ে গেছি একজন নতুন প্রার্থী কিভাবে কোরিয়াতে আসবে, কিভাবে প্রস্তুতি নিবে, আসার পরে তার এখানে থাকা খাওয়ার খরচ, মাসিক বেতন আমরা মোটামুটি আলাপ করেছি। আর একটা বিষয় হচ্ছে হলো সেটা হলো অলরেডি আপনি একটু টাচ দিয়েছেন, এবার আমরা একটু নেগেটিভ পর্যায়ে যাই। সেটা হচ্ছে হলো ইদানিং শুনতেছি বা আমরা দেখতেছি যে আমাদের দেশ থেকে অনেকেই বসে আছে, অর্থাৎ তারা সব ক্যাটাগরি কমপ্লিট করার পরেও তারা আসতে পারতেছে না, বা আমাদের বাংলাদেশ থেকে কর্মীর চাহিদা কম নাকি টোটালি কোরিয়াতে যেহেতু কোরিয়াতে 16টা দেশের থেকে কর্মী আনে, তার মধ্যে বাংলাদেশ একটা। তো ইদানিং আমরা শুনতেছি যে বাংলাদেশ থেকেই শুধু কম আনতেছে, নাকি অন্যান্য দেশ থেকেও কম আনতেছে, নাকি টোটাল কোরিয়াতেই কাজের চাহিদা কম, এই জন্যই কর্মীর চাহিদা কম। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন, কারণ অনেকেই আচ্ছা, আমি এই একটু বিষয়টা নিয়ে বলি হতাশাগ্রস্ত। এখানে 1 মিনিট সময় নিয়ে। তো দেখেন যে সবার প্রথম হচ্ছে কিছুদিন আগে কোরিয়াতে একটু যে ওদের রাজনৈতিক সমস্যা ছিল, যার কারণে অর্থনীতিটা কিছুটা ডাউন, তারপর ভোট হলো, অর্থনীতি খুব একটা ভালো পজিশনে নাই কোরিয়া। এই যে বিভিন্ন ট্যাক্স, যেমন আমেরিকা থেকে ট্যাক্স কোরিয়ার উপর আরোপিত করছে, এটা একটা সমস্যা। কিন্তু এখানে আসলে মেন সমস্যাটা হয়েছে কি, করোনার সময় পৃথিবী বন্ধ ছিল, তারপরে যখন খুললো তখন কিন্তু অনেকগুলো শ্রমিকের ছিল, চাহিদা ছিল, বাংলাদেশ থেকে মোটামুটি সবাই চলে এসেছিল, যতগুলো প্রায় 5,000 জন। তো সেই হিসেবে ভাইবে কোরিয়ার শ্রম মন্ত্রণালয় ভাবলো হয়তো এইভাবে কন্টিনিউ চলতে থাকবে,
অর্থনীতিটা ঘুরে দাঁড়াচ্ছে বা আবার সবকিছু নতুন ভাবে, তখন ওরা কিন্তু কি এবার কোটা অনেক ঘোষণা করলো। সাধারণত ধরেন যে বাংলাদেশকে 4-5 হাজার কোটা দেয়, সেখানে কি 10,000, 12,000, 15,000 এরকম, বা সাধারণত 3,000 কোটা দেয়, সেখানে 2 গুণ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। তো সেই হিসেবে কোটার থেকে কিন্তু 3 গুণ লোক, সর্বনিম্ন কোটা থেকে 2 থেকে 3 গুণ লোক কিন্তু অতিরিক্ত রাখে। কারণ একজন মালিক যখন, আমি কোরিয়ার একজন মালিক যখন বলে যে আমার একটা শ্রমিক দরকার এই দেশের জব সেন্টারে, তখন ওরা কিন্তু 3 জন দেয়। 3 জনের মধ্যে আপনাকে একজন বাছাই করতে হবে। তাই যদি বাংলাদেশের ধরেন যে কোটা থেকে 10,000, তো বাংলাদেশে প্রায় 20,000-এর বেশি ওই রোস্টার করে রাখতে হবে, পাস করে রাখতে হবে, এটা নিয়ম। তো সেই মোতাবেক যখন এখানকার এইচআরডি, যারা বর্তমান মানে বাংলাদেশের বরিশাল এবং কোরিয়ার এইচআরডি যারা আসলে এই কাজটা করে, এরা যখন বাংলাদেশকে অনেকগুলো কোটা দিয়েছে, বাংলাদেশ সেই হিসাবে বরিশাল অনেকগুলো লোক রেডি করেছে। কিন্তু তারপরে হঠাৎ করে অর্থনীতি খারাপ। তো অর্থনীতি খারাপ যা আছে, কিন্তু ওই যে 5,000 লোক ঢুকেছে এখানে, বেশ কয়েকটা, আমাকে যদি আপনি 1 মিনিট সময় দেন, তা আসলে ভিসা কেন হচ্ছে না বর্তমানে বাংলাদেশিদের, আমি কিছুটা আপনাদের ধারণা দেব। তো এই যে জয় ভাই, অবশ্যই এই বিষয়টা বাংলাদেশিরা এখানে, এই বিষয়টা বলার জন্য যদি আপনার 5 মিনিটও সময় ব্যয় হয়, আমার মনে হয় এই বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত। আপনি আচ্ছা আমি অলরেডি তাও বলতেছেন সংক্ষেপে যে বলছি, দেখেন যে জি জি বাংলাদেশিরা এখানে আসার পরে এই যে একজন মালিক, এর কিন্তু অনেক কষ্ট এবং অর্থ ব্যয় হয় একজন বাংলাদেশিকে নিয়ে আসতে। ওই আজ থেকে 6 মাস পরে কাজে লাগবে, ওর এখন থেকে কি ওই প্রক্রিয়াটা শুরু করে, এতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওকে নিয়ে এসে। এবং কোরিয়াতে কোনো এক্সট্রা শ্রমিক রাখা হয় না। আপনার কোম্পানিতে ধরেন যদি লাগে অন্য দেশের এদের 10 জন শ্রমিক, এরা কিন্তু ওই জায়গাতে 7 জন রাখে, সর্বোচ্চ ক্রমে শ্রমিককে দিয়ে আপনার শ্রমশক্তি অর্জন করার জন্য বা সর্বোচ্চ ব্যবহার করার জন্য শ্রমিককে। তো একজন মালিক যখন শ্রমিক নিয়ে আসে, ও কিন্তু পুরোটা হিসাব করে নিয়ে আসে যে এই শ্রমিকটা এসে আমার কোম্পানির এই কাজগুলো করবে। তারপর শ্রমিক আসলো, আয়সা আপনার মনে হলো ওই শ্রমিকের যে আরে এই কোম্পানিতে তো সুযোগ সুবিধা কম, ওভারটাইম নাই, অন্য কোম্পানিতে ওভারটাইম অনেক বেশি, অথবা এটা আমার ভালো লাগছে না, বা এখানে খাবারের সমস্যা, কোম্পানিটা চেঞ্জ করে নিল। তো চেঞ্জ করাটা সমস্যা না, যেহেতু এখানে চেঞ্জের পদ্ধতিটা খারাপ। কেমন, যখনই ওর মনে হয় যে আমি কোম্পানি চেঞ্জ করব, সবার প্রথম ওরা যে করে আমি অসুস্থ, কাজ করতে পারছি না, কাজে যাচ্ছে না, বারবার মালিককে বিরক্ত করছে, আমি কাজ করতে পারছি না, কাজের অবস্থানে যে বারবার বাথরুমে যাওয়া, মোবাইল টিপা, এগুলো কোরিয়ানরা অত্যাধিক অপছন্দ করে। এবং এই একটা ব্যবহারের জন্য শুধু ওই বাংলাদেশ না, পুরো বাংলাদেশ, যে এরা কি শুধু অসুস্থই হয়, পুরো বাংলাদেশিদের ওপর এই প্রভাবটা পড়ে। হ্যাঁ, তারপর ওই যে পদ্ধতিতে, তারপর মালিকের সাথে ঝগড়া করা, বড় ভাইকে দিয়ে ফোন করানো, এগুলো মালিকেরা অত্যাধিক অপছন্দ করে। কোরিয়ার আরেকজনের সাথে কথা বলবে, এটা অত্যাধিক অপছন্দ করে। হ্যাঁ, তো এইসব কারণে ওই কোম্পানির মালিক তো বলে যে আমি জীবনেও আর কোনোদিন বাংলাদেশি নিব না। ওই যে ওই কোম্পানিতে বন্ধ হয়ে গেল বাংলাদেশের চান্স। শুধু এটা না, আরেকটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশ থেকে লোক আসবে, এই যে 10 বছর পুরনোরা যাবে, আবার নতুন গুলা ঢুকবে। যেহেতু একটা নিয়ম আছে এখানে, যে বাংলাদেশি শ্রমিক খাটাই একটা কোম্পানিতে, ধরেন যে 2-3 জন বাংলাদেশি, উনি কিন্তু অন্য দেশের লোক ওখানে চান্স পাবে না, কারণ বাংলাদেশি ওই মালিক আজীবন বাংলাদেশি করবে, কারণ এরা ভালো কাজ করছে। এরকম অনেক কোম্পানি আছে যে শুধু বাংলাদেশি, অন্য কাউকে আপনি পাবেন না, কারণ বাংলাদেশিরা ভালো কাজ করছে ওখানে। হ্যাঁ, তো এইরকম ধরেন যে ওই যে পুরোনো লোকগুলা চলে গেলে তো ওদের প্রতিস্থাপন নতুন লোকগুলা নিয়ে আসবে কিনা। কিন্তু আপনি দেখেন যে এখন সবাই ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে E7-এ চলে যাচ্ছে, মানে অদক্ষ থেকে দক্ষ, এবং ফ্যামিলি নিয়েছে। তো এরা যে যাচ্ছে না, এরা গেলে না নতুনেরা আসবে, এরা যাচ্ছে না। এবং যারা আসছে ফ্যামিলিকে কাজের অনুমতি দিচ্ছে, ওদের ওয়াইফকে। তো কোরিয়াতে তো আর প্রতিদিনই কোম্পানি হচ্ছে না, কিন্তু লোক তো বেড়ে যাচ্ছে। ওই যে এতগুলো লোক নিয়ে আসলাম, রিসেন্টলি বাংলাদেশে প্রায় 1,000 খানিকের উপর পরিবার কোরিয়াতে চলে এসেছে, এবং ওদের ফ্যামিলি কেউ কাজের অনুমতি দেওয়া হয়েছে। তাহলে বুঝেন তো যে ডবল হয়ে গেল। এদের তো জবের একটা লাগবে। দ্বিতীয়, এতগুলো স্টুডেন্ট ঢুকছে, কিন্তু ওরা কি করবে? ওরা বসে বসে, কোরিয়া অনেক এক্সপেন্সিভ রাষ্ট্র, ওরা কি হচ্ছে বৈধ অবৈধ উপায়ে কাজ করছে। তো ওই কাজটা হয়তো একজন ইপিএস কর্মী করতো, কিন্তু ওরা সে কম টাকায় বা কোনোভাবে করে দিচ্ছে। আবার টুরিস্ট নিয়ে ঢুকছে, ওরা জিয়ন করে, মানে জিয়ন বলতে হয়তো আপনারা বুঝবেন না, এখানে রাজনৈতিক আশ্রয় অথবা অবৈধ থেকে যাচ্ছে বাংলাদেশিরা। তো ওই যে কাজ তো বৃদ্ধি পাচ্ছে না, আপনি বৈধ বা অবৈধ যে শ্রমিকই করুন, কাজ তো হয়ে যাচ্ছে মালিকের। এই জন্য ধীরে ধীরে কি কমে যাচ্ছে। আরো একটা সমস্যা বললাম যে খাবারের, এখানে অনেক ফুড ফ্যাক্টরি বা বলতে খারাপ লাগলেও ধরেন যে আমরা মুসলমান, অনেকে দাঁড়িয়ে আছে বা মুসলমান,
কোরিয়ানরা যেহেতু বেধর্মী, ওদের দিক থেকে চিন্তা করেন, ওরা স্বাভাবিকভাবেই মুসলমানদের পছন্দ করবে না। এটা একটা কথা। কোরিয়াতে যদি বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হয় না, তারপরেও ওরা মুসলমান দেখলে, শুধু কোরিয়া না, ইউরোপ আমেরিকা সব দেশেই মুসলমান দেখলে ওরা একটু অন্য চোখে দেখে, বা মুসলমান নিব না। কারণ কোরিয়ার একটা সংস্কৃতি হলো কি, ওদের সাথে মদ খেতে হবে, হ্যাঁ, এবং এটা কাজের অংশ। কোরিয়ার বাইরে যে আপনাকে ওরা যখন মিটিং বা প্রতি 1-2 সপ্তাহ পর পর একটা বাইরে খাবারের আয়োজন করবে, আপনাকে ওখানে যেতে হবে, ওদের সাথে কথা বলতে হবে, ওখানে মদ ছাড়া হয় না। তো আমরা তো বাংলাদেশি, আমরা মুসলমান, আমরা কিন্তু মদ খাচ্ছি না। মানে আমাদের তারপরে যে দেশে যেমন খাবার যেটা দেখেন, আমাদের দেশে যেমন আমরা যে কাউকে গেলে চা অথবা কফি দিয়ে চা আপ্যায়ন করি। খাওয়া, এটা ঠিক সেম এখানে মদটা সেই রকম, এদের সংস্কৃতির অংশ এটা। হ্যাঁ, তো আমরা খাবো না মদ, তখন ওদের খারাপ যে সবাই এক খাবার খাচ্ছে, আমরা তো হালাল ছাড়া খাবো না, তখন উনার জন্য মালিককে আলাদা প্যারা নিতে হচ্ছে যে উনাকে কি খাবার দেবো। কোরিয়ার হোটেলে হালাল খাবার পাওয়া যায় না, এই একটা সমস্যা। দ্বিতীয়, এই রান্নার সমস্যাটা, ওই যে ফুড কোম্পানি বলি, যে ফুড কোম্পানিতে কাজ করতে গেলে কিন্তু পুরো আপনার এপ্রন পড়া লাগে, দাড়ি থাকলে হয় না, তখন মুসলমান কিন্তু চাকরি করতে পারবে না। ওখানে ওরা বলে দাড়ি কাট, আমরা কাটবো না, আরো অবশ্যই কাটা উচিত না, হ্যাঁ। এই জন্য ধরেন যে বাংলাদেশি নিচ্ছে না। এবং এই যে খাবারের, আমরা যেহেতু ওদের খাবার খেতে পারি না, হালাল না, এই জন্য আমরা রান্নার ব্যবস্থা, কিন্তু অনেক কোম্পানি অনেক উন্নত ওদের আবাসন খাত, যেখানে রান্নার কোনো ব্যবস্থা নেই, আপনি কোম্পানি 3 বেলা আপনাকে খেতে দিবে। তো অন্য দেশের শ্রমিকদের তো কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মুসলমান যারা, এটা সমস্যা। এটাও আরেকটা কারণ হচ্ছে আরো সব থেকে আরো একটা সমস্যা, সেটা হচ্ছে নিজেরা ঝগড়া করা, বাঙালি আরেক বাঙালির বিরুদ্ধে ঝগড়া করে, রাজনীতি করে, মারামারি করে। এই যেটা, এবং মালিকেরাকে খালি বিচার দেয় যে উনি খারাপ। তো কোরিয়ানরা, আপনি অন্যর বিরুদ্ধেও বিচার দেন, ওটাও খুবই অপছন্দ করে এরা, একজন আরেকজনের বিরুদ্ধেই এটা একদম অপছন্দ করে। তোরা দেশে তোরা কেন মারামারি করবি। আরো একটা আছে ভাষাগত সমস্যা, যদিও বা বাংলাদেশিরা বর্তমানে কোরিয়াতে অনেক ভালো ভাষা পারে, তারপরেও প্রথম ওরা যে ওই যে পরীক্ষা দিয়ে রোস্টার হইতে 8-9 মাস লাগলো, আবার ভিসা হয়তো আরো 6 মাস পর হলো। এই যে 1.5 বছরের গ্যাপ, এখানে কিন্তু ভাষা ভুলে গেছে, যার কারণে এখানে এসে ওনারা ভাষা বলতে পারছে না, বুঝতে পারছে না। এটা একটা সমস্যা। এবং কিছুটা আনস্মার্টনেস অথবা পরিষ্কার, আপনাকে নতুন খিচুকসা দিয়েছে, 2 মাস পরে যে দেখছেন আপনি ওদের খিচুকসা বলতে এই যে ডরমিটারি আপনি বা রান্নার জায়গা আপনি নষ্ট করে ফেলেছেন, এটাও কারণ। তো এরকম অনেকগুলো কারণে বাংলাদেশিদের আজ কোরিয়াতে চাহিদা দিন দিন কমছে, এবং আরো কমবে ভবিষ্যতে। জি ভাই, আপনি এটা অনেক সুন্দর করে বর্ণনা করছেন। আমি আপনাকে মানে টাচ করে অ্যান্সারগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আমি এখানে যাই করি না কেন, তাতে আমার ওই কর্মী আসার সমস্যাটা কি? তার মানে আমি আপনার থেকে জানতে চাইতেছি যে ইস্যুটা হয় কিভাবে। আচ্ছা, অর্থাৎ ইস্যুটা আমি তো এখানে আমি এখানে মারামারি করি, কাটাকাটা করি, কোরিয়ান আমার পছন্দ করে না। অন্যান্য দেশে যেমন সে ডাইরেক্ট ভিসা দিয়ে কোম্পানি টু সে এম্বাসি সে ভিসা দিয়ে নিয়ে আসে, কিন্তু আমি পাশ করার পর আমি তো ওইভাবেই চাই, আমি এইভাবে চলে আসব। তা আমরা এখানে যাই করি, তাতে আমার ভিসা ইস্যু হবে না কেন? এই বিষয়টা কারণ একটু বলেন তো। এখানে ভিসা ইস্যুটা সম্পূর্ণ মালিকের হাতে। তো মালিক কেন আপনাকে কেন নিবে বাংলাদেশের লোক, বা আপনাকে, এই যে আপনি যদি ভালো, ওই কোম্পানিতে বাংলাদেশিরা ভালো ব্যবহার করেছে, ভালোভাবে কাজ করছে, তখন মালিকের পজিটিভ যে এই দেশের লোকগুলা এত ভালো বা এইভাবে মনোযোগ দিয়ে কাজ করে, তখন উনি কি করে, বাংলাদেশি জন্য আবেদন করে যে আমাকে বাংলাদেশি দেন এই দেশের যে জব সেন্টার আছে সেখানে। হ্যাঁ, আর যদি আপনি এই যে খারাপ ব্যবহার করে রাখেন, ঝামেলা, তো ওরা তো নিজে নিবেই না, ওদের বন্ধু বান্ধবও যদি কোম্পানি মালিক থাকে তার মানে ওদেরও নিষেধ করে। তার মানে একজন কর্মী আসা এটা নির্ভর করে টোটাল মালিকের উপরে, সম্পূর্ণ মালিকের মালিকের উপর। চাহিদার উপরে। জি, এই বিষয়টা যদি একটু ধারাবাহিকভাবে বর্ণনা করতেন। হ্যাঁ, এখানে মালিকেই, এখানে কেউ কোনোভাবে কূটনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক বা কোরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো খারাপ কোনো কিছুতেই যায় আসে না। একজন মালিক যদি যখন মনে করে যে আমি একজন বাংলাদেশি শ্রমিক নিব, বা কারোর মুখ থেকে শুনেছে ওদের বন্ধু বান্ধব বা কোনো এক কারণে ওর মনে হলো যে বাংলাদেশি, ও বাংলাদেশে নিয়ে আসলো, ওরা ভালো কাজ করছে, তাহলে কি উনি আর মালিকের গুলার কাছে বলবে, এবং উনি নিজেও প্রথমে যে ওই যে জব সেন্টারে যে বলবে যে বাংলাদেশি দেন, এবং কি বাংলাদেশি ওরা তখন একজনের বিপরীতে 3 জন দিবেন, তখন মালিক ওইটা পছন্দ করে বাংলাদেশি নিয়ে আসেন এবং বাংলাদেশি খাটান। এভাবেই আসলে মূলত সম্পূর্ণ মালিকের। তাই বুয়েসেলের বিরুদ্ধে আন্দোলন বা বলে যে এটা করেন ওইটা করেন, আসলে কোনোটাই লাভ হবে না। একমাত্র কাজ যদি বাংলাদেশি ভালো কাজ করে ভাই, কেন লাভ তবেই হবে না? সম্ভব। লাভ তো হচ্ছে অনেকে টাকা দিয়ে ইস্যু করায়, অনেকে তো চলে আসছে। আপনি বলতেছেন আচ্ছা, লাভ এটা হবে না। অন্য সেক্টর, টাকার বিষয়টা, হ্যাঁ।
তো আপনি জি। ওদিকে গেলে আমি ওদিকে বলতে পারি তখন। হুম। তাহলে আপনি এটা একটু শেষ করে তারপরে এটাতে আসেন। আচ্ছা দেখেন, তো এটা এভাবেই আসলে লোকগুলো আছে মালিকের পছন্দের উপর ভিত্তি করে। হুম। আর এই যে আপনি বললেন যে অনেকে আসছে বা টাকা দিয়ে আসা যায় কিনা, আসলে দেখেন এখানে টাকা দিয়ে আসার কোনো উপায় নাই, কিন্তু এখানে কিন্তু আছে। এটা আজকে বা এই যে ইস্যু বাণিজ্য কথাটা বলা হয় বা এরকম, এটা আজকের না। ইপিএস সিস্টেমের পুরো থেকে প্রথম থেকে আছে, শুধু বাংলাদেশ না, 16টা দেশ থেকে এভাবে লোক আছে। এবং আগে ধরেন যে আপনি ওই কোম্পানির মালিক ছিলেন, বা ওই কোম্পানির ভালো কর্মী, আপনার মালিককে দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার ছোট ভাই বোন যদি রোস্টারে থাকে ওদের আনা যেত। হুম। মালিককে বললে যে এই নামে খোঁজ, কিন্তু এখন একটু বিষয়টা জটিল করেছে এই ইস্যু বাণিজ্যর কথাগুলো সামনে। আসলে এরকম আমি কয়েকজনের সাথে কথাও হয়েছে ফোনে, এরকম যে যারা এসেছে, তো কিছু কোম্পানি বাংলা মানে কোরিয়াতে 100% ভালো মানুষ এমনটা না। কোরিয়ার কিছু দুষ্ট চক্র এবং বাংলাদেশের এখানে মিলে, শুধু বাংলাদেশ না, আমি বলছি 16টা দেশই এই সিস্টেম আছে, এবং ইপিএস এর শুরু থেকেই ভাবে লোক ঢুকে, আজকে প্রথম না, এতদিনে হয়তো এটা প্রকাশ হচ্ছে। তো দেখেন তখন ওরা একটা লাইসেন্স নাই, এখানে একটা কোম্পানি খুলে এবং মিথ্যাভাবে দেখে ওরা কি করে, 8-10 জন নেয় যে বাংলাদেশি নিব এরকম। এবং বাংলাদেশে ওদের এজেন্ট আছে, ওই এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে যে এবার 10 জনকে রেডি কর তোরা, যারা রোস্টারে আছে। তো ওই যে রোস্টারে থাকে ওদের কিন্তু সকল তথ্য থাকে এখানে, ওদের ছবি, উচ্চতা, ওদের বর্তমানে নাম দেখা যায় না, কিন্তু ছবি, উচ্চতা, ওজন, বয়স, ওদের ফোন নাম্বার, সকল মেডিকেলের সকল তথ্য দেওয়া থাকে। তো ওইগুলো ওরা যেহেতু একজনের বিপরীতে 3 জন পায়, তখন 10 জন যখন যায় তখন ওদের 30 জন দেয়, ওই সেন্টার থেকে 30 জন। তখন ওরা কিন্তু বলে যে আমার এই উচ্চতা, যেহেতু ওই যে দালালে উনাদের সকল বায়োডাটা আগে কালেকশন করে এদের পাঠিয়েছে, এরা কিন্তু ওই হিসাবে কিন্তু খুঁজে এবং দেখে যে হ্যাঁ ইনি মিলে গেছে সকল তথ্যে, তখন এভাবে ইস্যু করে এভাবে কিন্তু আনছে। হ্যাঁ, এখন কথাটা আসতে পারে এটা কতটুকু বৈধ বা কতটুকু, দেখেন এখানে বা বুয়েসেল ব্যবস্থা নিচ্ছে না কেন বা এইরকম। তো এখানে আসলে কার কি যায় আছে, দেখেন উনি কিন্তু আপনি যেভাবে আসেন বুয়েসেলের মাধ্যমে, উনি কিন্তু সেম ভাবেই আসছেন, উনি কিন্তু সেম ভাবে আসছেন। উনাকে চেহারা দেখে তো আপনি বুঝছেন না যে উনি কিভাবে আসছেন। হ্যাঁ, আর বুয়েসেল এই বিষয়ে ব্যবস্থা নিবে কিনা, বুয়েসেলের কি কাজ করেছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া, কারণ বুয়েসেল তো খুশি হবে যে উনার কোটা পূরণ হচ্ছে, যতজন বাংলাদেশি যাবে বাংলাদেশের সরকারের রেমিটেন্স বাড়বে। এখানে তো বুয়েসেল তো খুশি হবে, এখানে তো বুয়েসেল কি ব্যবস্থা নিবে। হ্যাঁ, তবে এগুলোর একটা ঝুঁকিপূর্ণ দিক আছে, যে এটা যদি প্রমাণ হয় ভবিষ্যতে বা হয় যে এরা টাকার মাধ্যমে এভাবে এসেছে, তাহলে হয়তো বা ওদের বিরুদ্ধে ব্যবস্থা না হতে পারে, কিন্তু আমি যতদূর শুনেছি এখানে বড় ওপর লেভেল পর্যন্ত জড়িত, কোরিয়ার যারা খুঁজে দেয় ওখানে জব সেন্টারে কাজ করে ওরাও জড়িত, যার কারণে এখানে কিছুই হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, কারণ সকলে জড়িত, আর আপনি তো ধরতে পারছেন না কে কে আসছে বা কিভাবে এসেছে। আর উনি তো ওই সিস্টেমে, দ্বিতীয় এর মধ্যে ফের বৈধ সিস্টেমও আছে, কেমন দেখেন যে এই যে যে কোম্পানি গুলা বলছে এখানে কিন্তু প্রায় অনেক কোম্পানির নিজস্ব উকিল থাকে, যারা ওই যে ভিসা চেঞ্জ করে দিতে বা লোক এনে দিতে, কারণ কোম্পানির মালিক ব্যস্ত, তখন উকিলদের উপর দায়িত্ব দেয় যে তোরা লোক এনে দে বাংলাদেশ থেকে। তখন ওরা কি করে, ওরা তখন বাংলাদেশে যে এজেন্ট আছে ওদের ফোন করে যে এরকম এই কোম্পানি 3টা লোক নিবে, আমি এরকম দায়িত্ব পেয়েছি, তো তোরা ওখানে যদি খুঁজে দিতে পারিস এই নামের বা এরকম, তো লোক পাইলে পাঠা। তখন ওই তথ্য যখন বায়োডাটা আসলো, তখন ওই বায়োডাটা গুলা নিয়ে তখন ওরা অনলাইনে চেক করে ওভাবে নিয়ে আসে। এরা কিন্তু মালিকের কাছেও 10 লাখ মান নিল বা কিছু টাকা নিল, আবার ওদিকে বাংলাদেশের ওই প্রার্থীর মাধ্যমেও অনেকগুলো টাকা নিল। এখানে মালিক জানতেই পারলো না, মালিক জানলো যে আমি নিয়ে আসছি। তো এটা বৈধ সিস্টেম, অবৈধ কিছু না। এখন উকিল মিডিলে টাকা খেয়ে নিতে পেরেছে বা মিলিয়ে দিতে পেরেছে, এটা উকিলের লাখ, এখানে অবৈধ বলতে কিছু নাই, এটা বৈধই সিস্টেম। হ্যাঁ, কিন্তু ওই যে ওইটা যারা অরিজিনালি কাজ দিচ্ছে না, কারণ এরা কিন্তু নিয়ে এসে কাজ দিবে যারা উকিলের মাধ্যমে আছে, কিন্তু যারা ওই যে কাজ দিচ্ছে না, শুধু এখানে মিথ্যা কোম্পানি দিয়েছে, এরা কিন্তু কোরিয়া ঢোকার পরে কি ছেড়ে দিবে আপনাকে। জি জি জি। অনেকে আইডি কার্ড করে দিচ্ছে, অনেকে আইডি কার্ড করছে না, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ অনেক। হ্যাঁ, কারণ বর্তমানে কাজের অবস্থা খারাপ, আপনি কাজ না খুঁজে পেয়ে অবৈধ হতে পারেন। হ্যাঁ, জি, ধন্যবাদ এরকম আপনি। পরিস্থিতিতে। জি, আপনি অনেক সুন্দর করে ভিসার ইস্যুটা প্লাস হলো যে ভিসা টাকা দিয়ে ভিসা ইস্যু হওয়া বা A to Z বর্ণনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আমরা এখন মনে করেন যে আমরা এখন কোরিয়াতে আসলাম বা কাজ করতেছি,
আমি কাজের ফাঁকে যদি আমি কোনো বিপদে পড়ি তাহলে আমি কার কাছে যাব? যেমন আমাদের একটা আছে যে সে সংগঠন আছে যেটা প্রচার সম্পাদক আপনি, অর্থাৎ ইপিএস বাংলা কমিউনিটি। আমি কি সেখানে যাব, নাকি আমার এম্বাসি দূতাবাসে যাব, না কোথায়? আমি যে কোনো সমস্যায় পড়লে আমি কোন দ্বারস্থ আচ্ছা হব, দেখেন, কোথায়? বিদেশের বুকে একজন বাংলাদেশের প্রতিনিধি হচ্ছে দূতাবাস সবার প্রথম, হ্যাঁ। কিন্তু আসলে এত বেশি প্রশ্ন, এত বেশি, যার কারণে দূতাবাস গুলো সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভব না। এক, দ্বিতীয়, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবীর ভিতরে সব থেকে স্ট্রং কমিউনিটি কোরিয়াতে ইপিএস বাংলা। এতটা সাজানো গোছানো কমিউনিটি বা এতটা অ্যাক্টিভ কমিউনিটি, যারা স্বেচ্ছাসেবক হিসেবে নিজের টাকা সময় দিয়ে মানুষের সেবা করে, হ্যাঁ। তো এই কারণে মানে কোরিয়াতে তথ্য সহ মানে শেয়ার করা এতটাই সহজ হয়ে গেছে যে সবাই সব তথ্য জানে। কোনো নতুন তথ্য হলে আমরা নিজ দায়িত্বে ছড়িয়ে দিই। সবাই, সকলের মন মানসিকতা এমন ভাবে হয়েছে যে একজন আরেকজনকে হেল্প করে। তার পাশাপাশি কোরিয়ান সরকার নিজেই সাপোর্ট সেন্টার করে রেখেছে, যেখানে গেলে আপনি বিনামূল্যে সুবিধা নিয়ে মানে ওদের পরামর্শ নিয়ে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। পাশাপাশি এই যে স্বেচ্ছাসেবক সে ইপিএস বাংলা, অফিসটার নাম কি? এরাও আপনাকে হেল্প করে। কোরিয়ার সরকার যেটার ব্যবস্থা করে ব্যবস্থা করছে, ওই অফিসটার নাম কি? ওটাকে ঐগুগিন সাপোর্ট সেন্টার বলা হয়, ঐগুগিন নোদুংজা সেন্টার বলা হয়, তাই না? আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমরা মূলত সব জায়গায় ব্যবস্থা মানে দ্বারস্থ হইতে পারি, তবে কোরিয়ার সরকার যেহেতু ব্যবস্থা করছে, আমাদের সেখানে প্রথমে যাওয়া বোধহয় ভালো। আর একটা বিষয় হচ্ছিল যে আমাদের ইপিএস বাংলা কমিউনিটি সেন্টার যেটা আছে, মূলত আমাদের ইপিএস বাংলা কমিউনিটি সেন্টার, সরি, সংগঠনের এটার মূলত কাজ কি? মানে আমাদের এটা আসলে একটা স্বেচ্ছাসেবী সংগঠন, জি জি। যাদের কাজ হলো কোরিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করা মানুষকে। এই যে তথ্যগুলা আমাদের এই কমিউনিটির সাথে অনেক বড় ভাই অভিজ্ঞরা যুক্ত, যারা কি করে যে যাদের তথ্যগুলা ওদের যেহেতু আগে থেকে আছে, ওরা জানে কি কি সমস্যা, তাই মানুষ সমস্যায় পড়লে ওদের সমাধান করে দেয়। একজন কোরিয়াতে আসলে এবং যদি মনে করে আমি সবকিছু শিখবো, কোরিয়ার লাইফটাকে করবো, সহজ করবো বা ভবিষ্যতে পার্মানেন্ট হব, অনেক কিছু ওকে জানা লাগে। তো এই ভাইগুলো তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে, এবং এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন, যারা সম্পূর্ণ বিনামূল্যে ভাষা শিক্ষা করা বা বিভিন্ন অনুষ্ঠান করা, খেলাধুলা করা, বিপদে সহযোগিতা করা, তথ্য শেয়ার করা, সবকিছুই করে থাকে। তার মানে আমাদের একটা স্ট্রং কমিউনিটি আছে, যেটা দ্বারা আমরা প্রবাসীরা যারা আছি নিশ্চয়ই আমরাও সেটা দ্বারা অনেক উপকৃত হয়েছি। তারপরেও আমি প্রশ্ন করার উদ্দেশ্য এটাই যে আমি একা জানলাম বিষয়টা তো এমন না, যারা আছে তারাও জানার দরকার। তো বিষয়টা হলো আহ, আমরা যারা কোরিয়াতে আসছি বা থাকতেছি, আমরা মূলত প্রথম তো আমরা 3 বছরের ভিসা পাই, এরপরে সম্ভবত রিনিউ হয়, তাই না ভাই? হুম। তো এরপরে 5 বছর পর তো অবশ্যই আমাকে ফেরত যেতে হবে। তো আমি যদি দীর্ঘ টাইম কোরিয়াতে বসবাস করতে চাই বা দীর্ঘদিন থাকতে চাই, তাহলে আমার কি করা উচিত, বা কোন ক্যাটাগরির প্রথমত লোক আমার জন্য? আপনাকে আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনি অদক্ষ হিসেবে এসেছেন, কিন্তু আপনাকে কি দক্ষ ভিসায় যেতে হবে। এর জন্য কিছু শর্ত আছে, যেমন আপনাকে কোরিয়ান ভাষা শিখতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ কোরিয়ার ইনকাম, মিনিমাম ইনকাম দেখাতে হবে, আপনার বয়স একটা নির্দিষ্ট লেভেলে। তো এইসব যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে কি সহজেই আপনি মনে করেন যে ওই যে আপনার অদক্ষ থেকে দক্ষ ভিসায় থাকতে পারবেন। এবং দক্ষ ভিসায় হলে আপনি যে যে একটা পয়েন্ট বেস সিস্টেম, এই পয়েন্টটা যতদিন ক্যারি করতে পারবেন ততদিন আপনার ভিসা, এবং আপনি ফ্যামিলি সহ থাকার সুযোগ পাবেন কোরিয়াতে। ফ্যামিলি নিয়ে থাকলে অবশ্যই তো আমার স্পাউস বা আমার পার্টনার তো অবশ্যই জব করার অনুমতি থাকবে। আগে ছিল না, কিন্তু বর্তমানে জব করার সুযোগ দিয়েছে। আর যদি আমার বাচ্চা কাচ্চা থাকে, অর্থাৎ আমার বাচ্চারা যদি ওনারা থাকে, অবশ্যই আপনার সাথে থাকবেন, এবং ওনারা এখানে স্কুল কলেজে ভর্তি হতে পারবেন। স্কুল কলেজে কি এটার খরচ কি সরকার বহন করবে, না আমাকে নিজেকে বহন করতে হবে? না, আপনার যেটা সরকারি শিক্ষা, হ্যাঁ, ওটা তো অবশ্যই সরকার দিবে, কিন্তু আপনি যদি এর বাইরে প্রাইভেটে পাঠান, প্রাইভেট শিক্ষা, তাহলে এটা আপনাকে খরচ করতে হবে। আমরা তো এত সময় আলোচনা করলাম যারা নতুনরা আসছেন বা এই ধরনের ব্যক্তিদের জন্য। আর এখানে সবচেয়ে বড় বিষয় ছিল যেটা রিলিজ। আজ একজন কর্মীর আসলে কখন রিলিজ নেওয়া উচিত, যেটা আসলে কোরিয়ানদের মাথা ব্যথা এবং আমাদের মাথা ব্যথা, কখন সে মানে আচ্ছা, রিলিজটা রিলিজ নেওয়াটা দেখেন, আসলে উচিত রিলিজ কিনা? হচ্ছে কোম্পানি থেকে, কোরিয়াতে নিয়ম হচ্ছে কোম্পানি যদি একটা কোম্পানি থেকে আপনাকে বের করে দেয় বা আপনি নিজেই চলে গেলেন, আপনার সম্মতি দিয়েছে মালিক, আপনিও সম্মতি যে কোম্পানিতে কাজ করবেন না, তখন আপনি কি, এটাকে রিলিজ বলা হয়, যে আপনি কোম্পানি থেকে ছাড়া পেয়েছেন। এবং এইখানে কিন্তু 29 দিনের মধ্যে আপনাকে জব সেন্টারে কি করতে হবে,
জানাতে হবে যে আমাকে কোম্পানি ছেড়ে দিয়েছে। তখন ওখান থেকে 29 দিনের মধ্যে যখন জানালেন, তারপর থেকে আপনাকে 3 মাসের সময় দেওয়া হবে, 90 দিন, যে জব খোঁজার জন্য। অবশ্য ওরাই খুঁজে দিবে, আপনার খোঁজার কিছু নাই। ওই জব সেন্টারই এটা, এই যে কোরিয়া আসার এটা আরেকটা ভালো গুণ যে সরকারি আপনাকে জব খুঁজে দিবে, এদের শ্রম মন্ত্রণালয় বা জব সেন্টার, আপনাকে খুঁজতে হবে না। হ্যাঁ, আপনি পারলেন তো পারলেনই, কিন্তু এখানে আপনার খোঁজার কোনো ওয়ে নাই, ওরাই খুঁজে দিবে আপনাকে জব। হ্যাঁ, তো এই সিস্টেম রিলিজ একমাত্র তখনই নেওয়া উচিত যখন যদি দেখেন যে আপনি একদম ঠকছেন, অন্য কোম্পানি আপনাকে মালিক ঠকাই নিচ্ছে, যেটা আপনার ন্যায্য অধিকার সেটা দিচ্ছে না, অথবা আপনার মানব অধিকার লঙ্ঘন হচ্ছে এখানে, আপনার শ্রম অধিকার লঙ্ঘন হচ্ছে এখানে, বা আপনি অনেক অবস্থা খারাপ, আপনি আর নিতে পারছেন না, সেই পরিস্থিতিতে মালিকের সাথে বসে কথা বলে আপনি রিলিজ, ওই যে আমার অসুখ হয়ে গেছে এটা বড় ভাইকে দিয়ে ফোন করা, কাজে না যাওয়া, এভাবে না বলে মালিকের সামনে যদি বুঝা বলেন, অনেকটাই। আর এই যে বুঝা বলার জন্য কিন্তু ভাষা জানা লাগে, আপনি যদি ভাষাটা শিখতে পারেন, তো অপরকে বলার থেকে নিজে যদি মালিককে আপনি বুঝিয়ে ম্যানেজ করতে পারেন, তো আমি মনে করি যে 80% সমস্যার সমাধান হয় এখানে। এই আর হচ্ছে হলো যারা রিলিজ দিবেন তাদের বিষয়টা আপনি পুঙ্খানুভাবে ব্যাখ্যা করছেন, আর যারা দীর্ঘদিন থাকতে চান তাদের বিষয়টা আপনি সংক্ষেপেও অতি সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আর যারা চলে যাবেন, বিশেষ করে সে 5 বছর হোক বা 7 বছর হোক, যে যেই মেয়াদে থাকেন বা সে থাকতে পছন্দ করেন, বা বাকিরা যদি দেশে যায়, আপনার মতে যেহেতু কোরিয়া একটা শিল্প কারখানার দেশ, এখানে বিভিন্ন কিছু দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে, তো আপনি কি মনে করেন যে কোন কাজটা শিখে যাওয়া উচিত বা এখান থেকে কাজের পাশাপাশি এমন একটা কাজ শিখবে যেটা বাংলাদেশের জন্য উপকার হবে, তার নিজের জন্য উপকার হবে? আচ্ছা দেখেন, কোরিয়াতে অনেক কিছুই আছে। কোরিয়াতে শুধু যে আপনি কাজ করতে আসছেন এমনটা না, স্কিল শিখতে আসছেন, কারণ আপনি যে কাজটা করছেন ওটাই তো আপনার স্কিল। হ্যাঁ, বা স্কিল ডেভেলপমেন্ট, আপনি কোরিয়া থেকে অনেক কিছুই নিয়ে যেতে পারবেন জীবনে। আপনি যে সেক্টরে কাজ করেন ওই সেক্টরে আপনি মিলিয়ে দেখবেন যে এটার সম্ভাবনা কতটুকু। যেহেতু আমাদের দেশটা ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং কোরিয়া একটা উন্নত দেশ, এখানকার অনেক কিছুই কিন্তু আপনি বাংলাদেশে কি করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, তো যেমন আমি স্পেসিফিক কাজ না বলি, তবে অনেক কিছুই আছে যেটা বাংলাদেশে নিয়ে যাওয়া, যেমন ওয়েল্ডিং সেক্টর আছে আপনার। আপনারা যারা ফুড ফ্যাক্টরিতে কাজ করেন, বাংলাদেশে যে ফুডের সমস্যা, খাবারেরই কিভাবে উন্নত খাবার দেওয়া যায় বাংলাদেশে। হ্যাঁ, এদেশের যে ডেলিভারি সিস্টেম গুলো আছে এগুলো কিভাবে কাজ করে বাংলাদেশে, ওই কোম্পানি গুলোকে কিভাবে সেট আপ করা যায়, বা এই দেশের যে মনে করেন যে কসমেটিক সেক্টর আছে, যারা কসমেটিকে কাজ করে, ওটা বাংলাদেশে আসলে এরকম করা যায় কিনা, এরকম শত 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 আমি বলতে পারি যে কোনো এখানে যেগুলো চলে এগুলো ভবিষ্যতে বাংলাদেশে প্রত্যেকটা, আপনি যে স্কিলটা শিখছেন ওটাই আপনি ভাববেন যে আসলে বাংলাদেশে এটা করা যায় কিনা, এবং আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই পারবেন বাংলাদেশে, কারণ এটা আপনার, আমরা তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করি। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং সেক্টর গুলো বাংলাদেশে করা যায়। এর পাশাপাশি কোরিয়াতে বিভিন্ন, আপনার যদি নিজেরই একটা ইচ্ছা থাকে যে আমি এই জিনিসটা করতে চাই ভবিষ্যতে কোরিয়া থেকে যায়, তো আপনার এখানে কিন্তু কোর্স রয়েছে, অনেক টেকনোলজি, অনেক কোর্স। তো ওই কোর্স গুলো আপনি কি শিখে, নিজেকে শিখার মাধ্যমে নিজেকে দক্ষ করে, বা শিক্ষার মাধ্যমে বাংলাদেশে যেগুলো প্রয়োগ করতে পারেন। কৃষি সেক্টর হোক, আপনারা দেখবেন কোরিয়াতে অনেক ফসল হয়, কিভাবে এরা কৃষি কাজগুলো করছে, বা গবাদি পশু কি করছে, বা পোল্ট্রি ফার্ম কি করছে, এরকম আপনি যে কাজের উপরই আছেন। হ্যাঁ, বা এই দেশে আপনার যে এরা বিল্ডিং এর ক্ষেত্রে যেমন ব্লকের ব্যবহার করে, ব্লক শিল্পটা ইটের বদলে ব্যবহার করা যায় কিনা বাংলাদেশে। হ্যাঁ, এইরকম অনেকগুলোই আছে আপনি যেগুলো শিখে বাংলাদেশে করতে পারেন অবশ্যই। সুধী দর্শক মণ্ডলী, আমরা লাইভটা আসলে আজকে 1 ঘন্টা দীর্ঘায়িত করার চিন্তা ভাবনা নিয়েছি, যেহেতু দীর্ঘ লাইভ আপনারাও বোরিং ফিল করেন। সবচেয়ে বড় কথা হচ্ছিল আমাদের একটা দোষ বা যেটাই বলি নেগেটিভ দিক হচ্ছিল, আমরা একটা দেশে যেতে চাই অথবা একটা কাজ করতে চাই, কিন্তু তার জন্য কষ্ট স্বীকার করতে রাজি না। আমরা কষ্ট স্বীকার করে আপনাদের জন্য উজাড় করে দিচ্ছি, অথচ আপনারা কিন্তু সেটা উজাড় করে নিচ্ছেন না, যার কারণে প্রতারণার শিকার হচ্ছেন। আমরা কিন্তু আজকে যাকে উপস্থিত করেছি, আপনারা হয়তো তার আইডিতে মিনাউর রহমান নামে যে আইডি আছে, ওনার আইডিতে গেলে দেখবেন উনি নিজের খেয়ে বনের মোষ তাড়ান কীভাবে। তিনি একেবারে কোরিয়ার যে কোনো বিষয়, যে কোনো দেশের ভিসা সংক্রান্ত বিষয় উনি
শুধু নিজের থেকে সে লেখেন না, উনি না জানলে সেটা একজন উকিলের মাধ্যমে জেনে উনি ওনার আইডিতে পোস্ট করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হলো আমরা যেই লাইভটি করছি দেখেন এটা উচিত যে আসলে আমাদের যদি কেউ আমাদেরকে ফি দিয়ে এটা শুনতে হতো তাহলে সেটা গুরুত্ব থাকতো। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে লাইভটা যদি কোরিয়ার বিষয়ে আপনারা আগ্রহী থাকেন আপনারা লাইভটা পরিপূর্ণ শুনবেন এবং অন্যকে শেয়ার করে দিবেন। তো আমরা লাইভের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন আমরা জনাব বিনর ভাইয়ের থেকে শুনতে চাইবো, জানতে চাইবো বা ওনার থেকে একটা পরামর্শ নিব যে যারা এখনো দেশে আছে এবং কোরিয়া আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন? আচ্ছা দেখুন, আমি একটা কথা বলতে চাই যে দেখুন, কোরিয়ার বিষয়টা সম্পূর্ণ অনিশ্চিত। কোরিয়ার শ্রমবাজার খুবই লোভনীয় কিন্তু অনিশ্চিত। তাই আপনারা কোরিয়া আসতে পারেন, হ্যাঁ, যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান তাহলে আপনাদের এরকম মনে হতে হবে যে আমি যে এখানে 4 বছর লেখাপড়া করব, তারপর আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, হ্যাঁ। এবং যারা ওয়ার্কার হিসেবে আসতে চান বা কোনো কিছু যেভাবে হয়, মেন হচ্ছে ভাষা শেখা। কোরিয়াতে আপনি যত ইংলিশ পারেন কোনো দাম নাই, আপনাকে কোরিয়ান ভাষা শিখাই লাগবে। এবং এখানে ভবিষ্যতে পার্মানেন্ট হতে গেলেও কোরিয়ান ভাষা মাস্ট বি লাগবেই, হ্যাঁ। তাই বলবো কোরিয়ান ভাষা শিখেন এবং কোরিয়াকে কোনো সময় মেইন ফোকাসে রাখবেন না, এটা ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখেন। এবং আপনি আপনার পাশাপাশি সবকিছু চালিয়ে যান, পাশাপাশি কোরিয়াতে হয়তো দিনে আধা ঘন্টা বা এরকম সময় দিয়ে কোরিয়া যদি হয় তাহলে চলে আসেন। কোরিয়া অনেক অনেক সম্ভাবনা আপনার জন্য। মিনার ভাই আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। কারণ আপনি যেইভাবে সংক্ষিপ্তভাবে একজন ব্যক্তি একজন নিউ কামার যদি কোরিয়াতে আসতে চায় তার ক্ষেত্রে, অর্থাৎ তার ক্ষেত্রে কি করণীয়, সে কিভাবে আসবে, কোথায় যাবে, কোন অফিসের মাধ্যমে কি করবে, কোথায় কোচিং করবে এবং আসার পরে সে কিভাবে থাকবে, কিভাবে খাবে, তার বেতন কত, তার সঞ্চয় কত রাখা যাবে, এ টু জেড পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছেন। আমরা আশা করব যে এই লাইভ শোটি যে দেখবে আমরা আশা করব সে যদি পরিপূর্ণ লাইভ শোটি দেখে তার আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকার কথা নয়। তারপরও আমরা যেহেতু 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে আমরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি এবং মিনাওর ভাইয়ের সঙ্গে আমি ওনার কথার সঙ্গে আমিও সুর মিলাতে চাই এইভাবে যে আপনারা যারা কোরিয়াতে আসতে চাচ্ছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা এটাকে ফোর্থ সাবজেক্ট হিসেবেই রাখবেন। যেহেতু এটা যদি মেন সাবজেক্ট হিসেবে রাখেন আপনি সে পাশ করা মানেই কোরিয়াতে আসাটা কিন্তু নিশ্চয়তা বহন করে না। তো অতএব আপনি যে যেই পেশায় থাকেন অথবা যদি অন্য কোনো পেশায় না থাকেন দ্রুত পেশায় ঢুকে যান। এটা যদি আল্লাহ আপনাকে কবুল করে একসময় ইনশাল্লাহ আপনি চলে আসতে পারবেন। এখানে কোনো দ্বিতীয় কোনো দুর্নীতি, কোনো তৃতীয় হাত আপনি আসতে পারবেন না, আরেকজন আপনাকে সে ওভারটেক করে চলে আসবে, বিষয়টা এমন না। এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং সুনির্দিষ্ট প্রক্রিয়া। এর জন্য আপনার এটা নিয়ে মাথা ব্যথানোর কোনো কিছু নাই। আর আমরা যারা কোরিয়াতে আছি আসলে একান্ত যারা আমরা কোরিয়াতে থাকি তাদের উচিত হবে বা আমারও উচিত হবে যে আমরা যেন কোনো তুচ্ছ তুচ্ছ কারণে মালিকের সঙ্গে কোনো তার নেগেটিভ ধারণা তৈরি না করে দেই যেটা দ্বারা আমাদের ভবিষ্যৎ যারা আসবে তাদের জন্য ক্ষতি হয়, এরকম কোনো কিছু যেন আমাদের দ্বারা না হয়। যতদূর সম্ভব আমরা কাজ করার চেষ্টা করব। একটা কথা মনে রাখা উচিত, যেহেতু এখানে 1,80,000 বা 50 যেটাই সেভ করতে পারেন আপনি নিজে নিজে চিন্তা করা উচিত যে আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমার যে কোয়ালিটি বা যে যোগ্যতা অর্জন করেছি সে যোগ্যতায় আমি কত টাকা বেতন পাওয়ার সম্ভাবনা ছিল। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। মিনার ভাই আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, আমরা লাইভটি একটু পরে শেষ করব। আপনাকেও ধন্যবাদ, আপনি এরকম একটা অনুষ্ঠান করেছেন, হ্যাঁ। বা আপনার আমি যেটা শুনলাম লাইভে, আসলে আমি আশায় অভ্যস্ত না বা না করি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আপনার যে উদ্যোগটা দেখলাম যে আপনার আসলে উদ্যোগটা হচ্ছে তথ্য দিয়ে মানুষকে হেল্প করা, হ্যাঁ। আমি যদি এই কাজটাই করি কোরিয়াতে, তথ্য দিয়ে মানুষকে হেল্প করা, তো আপনার আমন্ত্রণ এই জন্য আসলাম। এবং আপনি সকল দেশ নিয়ে ভিডিও বানাবেন ধীরে ধীরে কিভাবে, এটা আমাকে খুবই ভালো লাগলো এবং আপনার জন্য, আপনার চ্যানেলের জন্য শুভকামনা রাখলো। এই তো আমার কথা। মিনার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে লাইভে আমি বলে দিই আসলে এই উদ্যোগটা এই উৎসাহটা আমি মিনার ভাই থেকে পেয়েছি। এটা আমি বলে দিলাম আজকে এটার জন্য রেকর্ডিং হয়ে থাকে, কারণ কিছু কিছু মানুষ আছে যারা অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয়। মিনার রহমান ভাই হলো তেমন একজন মানুষ। আমি খুব অল্প কিছুদিন তার সঙ্গে মেশার সুযোগ পেয়েছি এবং তার ফেসবুক পেজটা আমি ফলো করি, যার কারণে আমি এটাতে উৎসাহিত হয়েছি। তো সুই দর্শক মণ্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে দীর্ঘক্ষণ আমাদের লাইভটি উপভোগ করেছেন এবং আগামী সপ্তাহে আমরা আবার যে কোনো একটা দেশ নিয়ে, এবং আপনারা জানেন যে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে আমি লাইভ সিরিজ করব। আপনারা যে যে দেশে যেতে চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা ভবিষ্যতে, আমারও যদিও একটা লিস্ট আছে
আমি এরকম যখন যে দেশ নিয়ে লাইভ করব সে দেশ থেকে একজন প্রবাসীকে নিয়ে, যিনি দীর্ঘদিন সে দেশে বসবাস করেন বা থাকেন, এরকম একজন প্রবাসীকে নিয়ে আমরা সে দেশ সম্পর্কে A to Z তুলে ধরবো, যেন আপনাদের সুবিধা হয় সে দেশ সম্পর্কে জানা, সে দেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। মিনার ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম।